আরে রাস্তাতে আছি, কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, বাইরে যাব ডিনার করতে। ওকে বাই। আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, ওই সামনেই গ্যারাজ, আপনি আমাকে ওখানে ড্রপ করে দেবেন? নিশ্চয়ই, উঠে আসুন। থ্যাংক ইউ। আপনাকে খুব সুন্দর দেখতে। ও রিয়েলি? আপনার নামটা কি? ডাকাত বাসন্তী। আরে এটা কি? গান দেখতে পাচ্ছেন না? আসল। গুলি চালাবো? না না, গুলি চালাতে হবে না। কি চাই তোমার? যেমন যেমন বলছি ঠিক তেমন তেমন করতে থাকুন। ব্যাস, এখানেই দাঁড়ান। নামুন গাড়ি থেকে। কিন্তু আমি বাড়ি ফিরবো কি করে? যেভাবে ইচ্ছে যান, বাসে যান, রিকশায় যান, তাড়াতাড়ি। শুনুন, আপনার মোবাইল ফোন দিন। আরে এটা কি করলে তুমি? এরপর থেকে আর কোনো সুন্দরী মেয়েদের লিফট দেবেন না। बस 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 এখানেই দাঁড়াও, এখানেই। আরে দাদা, টাকাটা? আরে দাদা একটু দাঁড়ান এখানে, আমি 2 মিনিটে ভেতর থেকে আসছি। অ্যাকচুয়ালি ভেতর থেকে কিছু জরুরি কাগজপত্র আনতে হবে, তারপরে আবার পুলিশ স্টেশনে ফিরে যেতে হবে। কেন দাদা, কোনো মারামারি হয়েছে নাকি? আরে ভাই, অ্যাকচুয়ালি একটা গাড়ি চুরি হয়ে গেছে, ঠিক আছে? বৌদি, বৌদি আমি রাহুল। হ্যালো, হ্যাঁ অজয় স্যার। বৌদি বোধহয় ঘুমোচ্ছেন, দরজা খুলছেন না স্যার। হ্যাঁ কোথায়? হ্যাঁ স্যার পেয়ে গেছি। হ্যাঁ স্যার কল ব্যাক করছি। বৌদি, বৌদি, বৌদি। আরে কি দাদা, 2 মিনিট বলে তো 10 মিনিট হয়ে গেল। আরে এত ব্যস্ত হচ্ছ কেন? 2 মিনিট দাঁড়াও না। বৌদি, বৌদি আপনি কোথায়? বৌদি, আর তুমি দরজাটা খুলেই দেখলে যে ভেতরে লাশ পড়ে আছে। হ্যাঁ স্যার। এটা ঠিক কটার সময় ঘটেছিল? এই ধরুন মোটামুটি 1:30 পৌনে 2 নাগাদ। 1:30 পৌনে 2টোর মাঝামাঝি? তো এত রাতে তুমি এখানে কি করছিলে? ওই স্যার, অজয় স্যার পুলিশ স্টেশনে ছিলেন, তো ওখানে গাড়ি চুরির রিপোর্ট লেখাচ্ছিলেন, তো আমি এখানে এসেছিলাম ওনার গাড়ির পেপারস নিতে। আচ্ছা। স্যার শরীরে অনেক জায়গায় ক্ষত রয়েছে, এইদিকে 2টো জায়গায়, এই দেখুন, আর আর একটা এইদিকে, এই দেখুন, 2টো ক্ষত চিহ্ন হাতেও রয়েছে স্যার। খুব নৃশংসভাবে খুন করা হয়েছে। সেটাই তো। অভিজিৎ, একটা কথা নোটিশ করেছো তুমি? ঘরের সমস্ত জিনিসপত্র একই রকম রয়েছে,
কোনো হাতাহাতি চিহ্ন নেই। তাহলে কি সাথী নিজেকে বাঁচানোর চেষ্টা করেনি? এটা তো হতে পারে না স্যার। আর এই দরজাটা, এটাও একদম ঠিকই আছে। এটার সঙ্গেও কোনো রকম কিছু করা হয়নি। ঘরের সমস্ত জিনিস একই রকম রয়েছে, দরজা জানলাতেও কোনো ভাঙাচোরা দেখা যায়নি। তার মানে একটাই। খুনির কাছে বাড়ির চাবি ছিল। এক্স্যাক্টলি। স্যার এটাও তো হতে পারে যে স্বাতী নিজেই দরজা খুলেছে, আত্মীয় হবে তাই ভেতরে আসতে দিয়েছে। হতে পারে। স্যার, হ্যাঁ বলো। Yes, sir. পুলিশ স্টেশন থেকে খবর নিয়েছি আমি নিজে। অজয় রাতে 11টা থেকে 2টো পর্যন্ত ওখানেই ছিল। তাহলে ও তো আসেনি এখানে। একই রাতে ওর স্ত্রী খুন আর গাড়ি চুরি, ব্যাপারটা ঠিক লাগছে না আমার। অজয়, তুমি তোমার স্ত্রীকে লাস্ট কখন দেখেছো? কাল সকাল 10টায় স্যার, লোনাভালা যাওয়ার আগে। লোনাভলা? লোনাভলা কি করতে গেছিলে? ব্যবসার কাজে স্যার। আমি রাত্রে যখন বাড়ি আসছিলাম, একটা মেয়ে আমার গাড়িটা ছিনতাই করে নিল। আর এখানে এসে দেখলাম স্যার, কার চুরির জন্য চুরি হয়নি স্যার, খুনি করিয়েছে এটা। হতে পারে দয়া। খুনি জানতো এটা যে সাথী সেই সময় বাড়িতে একা ছিল। মিস্টার অজয়, আপনি কি ওই মেয়েটার মুখের আদল বলতে পারবেন যে আপনার কার চুরি করেছিল? হ্যাঁ স্যার, আমার ওর মুখটা খুব ভালো মতো মনে আছে। ছুরি পেয়েছি স্যার বেডরুমে, এটা দিয়েই খুন করা হয়েছে। গ্রেট ওয়ার্ক ফ্রেডরিক, গ্রেট ওয়ার্ক। কি অজয় বাবু, দেখলেন এই ছুরি আপনার বেডরুমে পাওয়া গেছে। এটাকে চিনতে পারেন? স্যার, এত বড় ছুরি তো আমাদের রান্নাঘরেও নেই। তাহলে এটা শোবার ঘরে কোথা থেকে এলো? স্যার, এটা আমাদের ছুরি নয়। আচ্ছা, তার মানে হচ্ছে স্যার, ছুরি খুনি সাথে করেই নিয়ে এসেছিল। অদ্ভুত ব্যাপার। ও ছুরিটা খুন করার পর এখানেই রেখে গেছে। ওর এটুকুও মাথায় আসেনি যে এই ছুরিটার জন্য ধরা পড়তে পারে। কোনো ব্যাপার না, শালুকে এই ব্যাপারে সমস্তটাই বলে দেবে। কি ব্যাপার ডক্টর সালুকে, কিছু বুঝতে পারছেন না নাকি? ভাবছি লাশকে জিজ্ঞেস করতে হবে ব্যাপারটা কি। তার মানে বস, যে রক্ত মেয়েটির ঘর থেকে পাওয়া গেছে সে রক্ত এই মেয়েটির নয়। কি? শালুকে এর খুন এরই ঘরে হয়েছে আর তুমি বলছো ওই রক্ত ওর নয়? আরে ভাই, যেটা সত্যি সেটাই তো বলবো না। রক্ত এই মেয়েটির নয় তো সেটাই বলবো না। তাহলে রক্তটা কার? এটা কোনো পশুর রক্ত। কি? জানোয়ার, তার মানে কুকুর জাতীয় কিছুর। কি? মেয়েটার লাশে কুকুরের রক্ত? হ্যাঁ ফ্রেডরিক, শুধু মেয়েটার কাপড়ে লাগা রক্তটা এর, এছাড়া বাদবাকিটা কোনো জানোয়ারের। এটা কি করে হতে পারে? স্বাতীর বডি থেকে কুকুরের রক্ত তো বেরোবে না। তার মানে শালুকে তুমি বলতে চাইছো যে খুনি একে খুন অন্য কোনো জায়গায় করেছে আর খুনি এর লাশটাকে নিয়ে এসে এর বাড়িতে রেখে গেছে আর এই লাশটার চারদিকে কুকুরের রক্ত ঢেলে দিয়েছে? যাতে সবার এটা মনে হয় যে খুনটা ওর বাড়িতেই হয়েছে। কিন্তু স্যার, খুনি এত ঝুঁকি কেন নিতে যাবে? লাশটাকে এক জায়গা থেকে তুলে আরেক জায়গাতে নিয়ে আসা খুব সহজ কাজ নয় স্যার। হয়তো খুনি এটা চায় না যে আমরা এটা জানতে পারি যে খুনটা এক্স্যাক্টলি ঠিক কোথায় হয়েছিল, কারণ সেখানে আমরা কিছু পেলে ওর বড় বিপদ আছে। শালুকে এই মেয়েটির মৃত্যু ঠিক কটার সময় হয়েছে? এই ধরো 12টা, 12:30টার সময়। 12টা, 12:30টায়। আর আমরা এর বডি পেয়েছি 1:30টার সময়। তার মানে হলো অভিজিৎ, খুনি একে খুন করে সবকিছু করতে 1 থেকে 1.5 ঘন্টা সময় নিয়েছে। তার মানে এই খুন মেয়েটির বাড়ির আশেপাশেই কোথাও করা হয়েছে, বাড়ি থেকে বেশি দূরে নয়। স্যার এখানে কিছু পেয়েছি। ওয়াও, দেখলেন ডক্টর সারিকা কিছু না কিছু খুঁজে বার করেনি। ইয়েস ডক্টর সারিকা, কি পেয়েছেন? এ তো একটা কাগজের টুকরো মনে হচ্ছে।
ডক্টর সারিকা কোনো চিঠি নাকি এটা? চিঠি না, ছুরির উপর লাগানো লেবেল, যেটা দিয়ে সাথীকে খুন করা হয়েছে। সীমা স্টোর্স। মানে নতুন ছুরি দিয়ে খুন করা হয়েছে? সীমা স্টোর্স, নতুন ছুরি। ফেডরিক, নাতাশা, তোমরা ওই সীমা স্টোরসে গিয়ে খোঁজ নাও কে কিনেছে এই নতুন ছুরি। এই সীমা স্টোর্স আপনার দোকানেরই নাম তো? হ্যাঁ, দেখে তো আপনাদের শিক্ষিত মনে হচ্ছে। দেখেছিস, দূর থেকেই বুঝতে পেরে যায় লোক আমি কত ইন্টেলিজেন্ট মানুষ। বাইরে এত বড় বোর্ড লাগানো আছে, সেটা পড়েননি? বোর্ড পড়েছি, এবার আপনি এটা পড়ে নিন। আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? এবার এটাকে দেখ, এই ছুরিটা তোর দোকান থেকেই বিক্রি হয়েছিল। এতে তো রক্ত লেখা আছে স্যার। হ্যাঁ, খুন করা হয়েছে এই ছুরিটা দিয়ে একজন মহিলার। এবার বল, এই ছুরিটা কাকে বিক্রি করেছিলিস তুই? আমি তো ভেবেছিলাম ভদ্রমহিলা মজা করছে। একজন মহিলা ছিল? গোটা বাজারে এর থেকে বড় আর এত ধারালো ছুরি আপনি কোথাও পাবেন না ম্যাডাম। আচ্ছা, কিন্তু ম্যাডাম, এত ধারালো ছুরি নিয়ে আপনি কি করবেন? একজনের গলা কাটতে হবে। কার? আমার স্বামীর। কি? নিজের স্বামীর গলা কাটবে এইটা বলেছিল মহিলা? কিন্তু স্যার, খুন একজন মহিলার হয়েছে, পুরুষের নয়। তাহলে অন্য কেউ করেছে? নিজের স্বামীকে ছেড়ে দিয়ে ও অন্য কারুর স্ত্রীকে খুন করেছে। ওনার মুখটা মনে আছে তোর? তার একটা স্কেচ বানিয়ে ফেল। স্যার, কিছু জানতে পারলেন স্যার? অনেক কিছু জানতে পেরেছি মিস্টার অজয়। কি জানতে পেরেছেন স্যার? কে মেরেছে আমার স্ত্রীকে? সেসব পরে জানতে পারবেন। প্রথম কথা এই যে আপনার ওয়াইফের খুনটা আপনাদের বাড়ির ভিতরে করা হয়নি। মানে খুনটা বাইরে কোথাও করা হয়েছে আর তারপর লাশটা বাড়ির ভিতরে এনে রাখা হয়েছে। আর লাশ হাওয়ায় উড়ে নিশ্চয়ই আসেনি, কেউ না কেউ তো নিয়ে এসেছিল সেটাকে। আর এই গেট থেকেই এনেছিল বোধহয়। এই গেটে তালা লাগানো কেন? হ্যাঁ স্যার, এই দরজাটা তো সবসময় বন্ধই থাকে। বন্ধ থাকে? তাহলে এই রাস্তা দিয়েও আসতে পারে, এটা দিয়েই এনেছিল। একটা কাজ করি দয়া, এই গেটে থেকে শুরু করে ঘর অবধি পুরো রাস্তাটা চেক করি। এতটা রক্ত পাওয়া গেছে ভিতরে, 1-2 ফোঁটা রক্ত হয়তো আমরা এখানেও পেয়ে যেতে পারি। মা, তুমি এরকম করো না। কি করে হলো? কি করে? আর এসব কি শুরু হয়েছে? আমার মেয়ে মরে গেল কি করে? সেটা এখনো আরে ও আর কি করছো এসব? আরে বলো, আমার মেয়ে কিভাবে মারা গেল সেটা শুনতে চাই। আপনি সাথীর বাবা? আমার নাম দীপক, আমি এই সাথীর অভাগা বাবা। আর আপনি? স্যার, ইনি আমার মা। হায় ভগবান, কি যে হয়ে গেল আমার ফুলের মতন মেয়েটার। এই সবই তোমার জন্য হয়েছে, তোমার ছেলের জন্য হয়েছে। এসব কি বলছেন? এসব আপনার জন্য হয়েছে, কারণ ও আপনার সৎ মেয়ে। আরে সৎ মেয়ে হয়েছে তো কি হয়েছে? ওকে আমি নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসতাম। আমি কিচ্ছু জানি না। এই তোমার দুজনের মধ্যে নিশ্চয় কোনো ষড়যন্ত্র করছে তোমরা। আপনি মিথ্যে কথা বলছেন। আমি ঠিকই এখানে তো বলছি। সবাই আমি নিজেদের কিচ্ছু মধ্যে বলিনি। ঝগড়া করছে, মনে হচ্ছে গন্ডগোল আছে। আর ভেতরেও তো কিছু পাওয়া গেল না। এসিপি স্যারকে ফোন করি একবার। আরে ভাই, আরে ভাই, কি এটা কাজের ফোন? তোর গার্লফ্রেন্ড ফোন করেনি? তাহলে ধরো না ফোনটা। হ্যাঁ ধরছি। হ্যাঁ দয়া, আচ্ছা ঠিক আছে, আমি শালুকাকে বলছি। ওকে শালুকে, ওই বাড়ির কোনো ঘরেই রক্তের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। তার মানে লাশটা বাইরে থেকে আনা হয়েছিল, বাড়িতে খুনটাই হয়নি। এক্স্যাক্টলি। এবার শালুকে সাহেব এবার তাড়াতাড়ি বলবেন যে লাশটা কোথা থেকে আনা হয়েছিল, নাকি স্ক্র্যাপিংই করে যাবে? আরে ভাই, কানের মাথা খেও না, আমি সেটাই করছি। চুলটা এমনি কালো করতে হয়নি। শালুকে, তুমি চুলের ব্যাপারে একদম কথা বলো না। কি হলো? কেন বলবো না?
কেন বলবো না মানে? তুমি উইক পড়ো, একটা থেকে চুলটা কালো হয়ে যেতে পারে। দেখো, তুমি খুব ভালো করে জানো যে কেউ আমার চুল নিয়ে কথা বললে আমার মাথা গরম হয়ে যায়, আমার বুকে এসে লাগে। তাও তুমি চুলের কথাটা কে শুরু করেছিল? কে শুরু করেছে? আমি শুরু করিনি। তো কে করেছে? তুমি করেছিলে। দেখো, একটা কথা তুমি ভালো করে মাথায় নিয়ে নাও যে এই চুলটা আমার অরিজিনাল, উইগ নয়। এটা উইক না? না, এটা উইগ নয়, অরিজিনাল। এটা উইক নয়? না, নয়। আরে শাহরুখ, তুমিও না? স্যার প্লিজ আপনি শান্ত হন স্যার। একটা কাজ করো, তুমি আমার চুল টেনে হ্যাঁ, রাখো। টানো, 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 ওর চুল ধরে টানো, টানো। আমি এনার চুলে হাতই লাগাবো না, না না। আচ্ছা সারিকা, তুমি কখনো স্যারের মানে আমি বলতে চাইছি শালুকে সাহেবের চুল কোনোদিন টেনে দেখেছো? যদি না টেনে থাকো তাহলে এখন টানো, বলছেন তো। স্যার আপনি এটা ভাবে কি করে বলতে পারেন? ইনি তো আমার গুরু। তুমি টানো, তুমি টানো। এই দেখ শালুকে চ্যালেঞ্জ করিস না, বুঝলি না? তাছাড়াও আমি প্রতিদিন এই কথাই ভাবি যে শালুকের এমনি এমনি এত চুল গজালো কি করে? প্রথমে তো 3-4টে চুল ছিল। এই যে এই চুল এমনি গজায়নি, এক একটা চুলকে চারা গাছের মতো লাগানো হয়েছে, বলছো কি? তারপর জল দেওয়া হয়েছে, সেচ দেওয়া হয়েছে, নিজের হাতে যত্ন আত্তি করে বড় করেছি, বুঝলে? কি হলো ফেডরি, তোমার গলা কেন কুটকুট করছে? এই গুই গুই করছো কেন? না, ওইটা ভাবছে যে কি ঢালা হয়েছে। প্লাস্টিকের টুকরো আর সিমেন্ট। কি প্লাস্টিকের টুকরো আর সিমেন্ট দিতে হয়েছে চুলে? আমি চুলের কথা বলছি না, আমি লাশের কথাটা বলছি। বস, এর কোনুই থেকে প্লাস্টিকের টুকরো আর সিমেন্ট পাওয়া গেছে। আচ্ছা, তার মানে লাশটা এমন জায়গায় রাখা হয়েছিল যেখানে সিমেন্ট কংক্রিট ছিল। স্যার, হ্যাঁ নাতাশা? ওই ছুরির দোকানে লোকটার কথায় মেয়েটার স্কেচ বানানো হয়েছে। এই মহিলাই ওই দোকান থেকে ছুরি কিনেছিল। স্যার, এ তো তুমি সেই মেয়েটাই না যে অজয়ের গাড়িটা চুরি করেছিল হাইওয়েতে? স্যার কেউ আমার সম্পর্কে গুজব রটিয়েছে, আর আপনারা আমার স্কেচ খবরের কাগজে দিয়ে দিলেন। যাই হোক, এই স্কেচের কল্যাণে তো তুমি আমাদের সামনে চলে এসেছো। আপনারা জানেন আপনাদের জন্য আমার কত প্রবলেম হচ্ছে? আমাকে চাকরি থেকে বের করে দিয়েছে। তোমার কাছে কোনো তোমার নির্দোষ হওয়ার প্রমাণ আছে? আমি প্রমাণ কোত্থেকে আনবো? এই স্কেচ কে করিয়েছে তুমি জানো? সেই লোকটা যার গাড়ি চুরি হয়েছিল আর যার স্ত্রী খুন হয়েছে। স্যার এই সব কিছু মিথ্যে। আমি ওই লোকটাকে চিনি না পর্যন্ত। কাল রাতে আমি কল সেন্টারে ছিলাম, আপনি চাইলে জিজ্ঞেস করতে পারেন। এ একদম ঠিক বলছে স্যার, রিনা এটা করতেই পারে না। তাহলে অজয় রিনার স্কেচ কেন বানালো? জানি না কেন বানিয়েছে ম্যাম, এ তো ওকে চেনি না। দেখো রিনা, আমরা যদি কাউকে ফাঁসাতেও চাইতাম না, তাহলে আমরা কাউকে দিয়ে স্কেচ করাতে পারতাম না, কারণ আমরা যতক্ষণ না নিজের চোখে দেখতাম আমরা তা করতে পারি না। কোনো লোক কারোর ছবি আঁকাতে পারে না যতক্ষণ না সে নিজের চোখে কাউকে দেখছে। তার মানে হলো এটাই, ওই লোকটা মানে অজয় স্রেফ তোমাকেই দেখেছিল। স্যার আমি একবার ওই লোকটার সাথে দেখা করতে চাই। আমি জানতে চাই যে উনি আমাকে কেন ফাঁসাতে চাইছেন। আরে এটা তো সেই মেয়েটাই, এই হলো সেই ডাকাত বাসন্তী। এসব কি বাজে বকছেন? আমার নাম ডাকাত বাসন্তী নয়, আমার নাম রিনা। আর আমি কেন আপনার গাড়ি চুরি করতে যাব? স্যার আমার কথা বিশ্বাস করুন, এই মেয়েটাই আমার গাড়ি ছিনতাই করেছিল, আর আমার মনে হয় আমার স্ত্রীকেও এই মেয়েটাই খুন করেছে। এই কি বাজে বাজে কথা বলছিস রিনার সাথে, আর জবরদস্তি অভিযোগ করছিস? অভিযোগ? আরে ও একটা চোর, চোর। স্যার এই মেয়েটাই বন্দুক দেখিয়ে আমার গাড়ি ছিনতাই আমি করেছে। বারবার বলছি আমি আপনার থেকে আপনার গাড়ি চুরি করিনি। চুপ করো, গাড়িটা খোঁজা হচ্ছে, আর যেই মুহূর্তে আমরা গাড়িটা পেয়ে যাব সবকিছু জানতে পারবো। মানুষ আর কুকুরের রক্তে কোনো রকম কোনো পার্থক্য নেই। প্রভু ভক্ত কুকুর, প্রভু ভক্ত মানুষ। ওরে বাপরে! রক্ত, লাশ। স্যার! হ্যাঁ প্যাট্রিক, কি হচ্ছে? আরো একটা লাশ এখানে স্যার। লাশ? হ্যাঁ স্যার। কোথায় আছে? আরে এ তো সেই মেয়েটা যে ছুরি কিনেছিল ওই দোকান থেকে। তোমরা চেনো একে? হ্যাঁ, এখানে এসে দেখো। আর একটা লাশ দেখার সাহস নেই আমার স্যার।
এসো এসো, এসে দেখো তোমার বাড়িতে লাশ পাওয়া গেছে। এদিকে এসো। সাথী, এই তো আমার মেয়ের লাশ। সাথী? আমি কিছু বুঝলাম না। এ তো সাথী, আমার বৌমা। মানে যদি এ সাথী হয় তাহলে সে কে, যার লাশ আমরা কাল পেয়েছি? এসব কি ব্যাপার অজয়? তুমি তো বলেছিলে ওই মেয়েটার নাম সাথী, আর এরা বলছে এর সাথী। হ্যাঁ, মিথ্যে কেন বলেছিলে আমাদের? আসলে ও সাথী ছিল না, ওর নাম রানী। ও আমার গার্লফ্রেন্ড ছিল। সাথী আমাদের ব্যাপারটা জেনে ফেলেছিল, আর ও আমার উপর খুব রেগেছিল। আমি লোনাভালা থেকে ফিরছিলাম, ওকে বোঝাতেই তখনই ওই মেয়েটা আমার গাড়িটা ছিনতাই করে নিল। আমি যখন রানীর লাশটা দেখলাম, তখন আমার মনে হলো যে সাথী ওকে খুন করে দিয়েছে আর কোথাও পালিয়ে গেছে। সেই জন্য আমি আপনাদের সত্যিটা বলিনি। অভিজিৎ, যদি এর কথা সত্যি আমরা ধরে নিই, তাহলে ওকে যে এর স্ত্রীকে আর গার্লফ্রেন্ডকে খুন করেছে? রানী আর সাথীর খুন একই ছুরি দিয়ে করা হয়েছে, দুজনের ক্ষতই একরকম। দুটো খুন যদি একই ছুরিতে হয়ে থাকে তাহলে হয়তো খুনি একজনই হবে। ডক্টর সালুকে ছুরিতে কারুর আঙুলের ছাপ পাওয়া যায়নি নাকি? তিন জনের আঙুলের ছাপ পাওয়া গেছে। 3 জনের? কিন্তু আমরা তো সবাই ভাবছিলাম যে মেরেছে কোনো একজন লোকে। আগে না, হতে পারে যে খুনি একজনই, কিন্তু বস এই ছুরিকে 3 জন অবশ্যই ছুঁয়েছে। ওই 3 জনের মধ্যে কারোর ছাপ আমাদের রেকর্ডসে আছে? না নেই। না, তাহলে এত ঢাক ঢোল পেটানোর কি দরকার শুনি? 3 জন মানুষের আঙুলের দাগ। ফ্রেডি এদিকে এসো। কাম হিয়ার, কাম হিয়ার। আরে, কি করছেন ডাক্তারবাবু? আপনি কোনো সূত্র পাননি বলে ঝালটা এখন আমার উপরে পেটাচ্ছেন। চুপ, হ্যাঁ চুপ করে দাঁড়াও। স্যার, আমার যদি কিছু হয় না তাহলে বৌমাকে কিন্তু আপনাকেই দেখতে হবে। স্যার, আপনাকেও দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, খেয়াল রাখবো আমরা। এসিপি স্যার। চুপ। চুপচাপ দাঁড়িয়ে থাকো। এখন বলো ফ্রেডি, আমি যদি তোমার কাঁধের ওপর এই ছুরিটা মারি তো ছুরিটার অ্যাঙ্গেল কিরকম হবে? উপর থেকে নিচের দিকে। আর যদি তোমার পেটের মধ্যে ছুরিটা ঢুকিয়ে দিই তাহলে তার অ্যাঙ্গেল কেমন হবে? নিচের থেকে উপর। কারেক্ট, কারণ হচ্ছে আপনার হাইটটা ওই আমাদের ফ্রেডির কোমর থেকে একটু উঁচুতে। এই দুটো মেয়ের ক্ষত দেখে তুমি কি জানতে পেরেছো? যে এদের খুনি এদের থেকে লম্বা ছিল নাকি শর্ট ছিল? ছুরির আঘাত না ওপর থেকে হয়েছে না নিচে থেকে করা হয়েছে, বরং একদম স্ট্রেট করা হয়েছে। স্ট্রেট, অর্জুনের বাণের মতো স্ট্রেট। সোজা ছুরি মেরেছে। এটাই হয়েছে নাতাশা। কেননা যখন ছুরি মারা হয়েছিল এই মেয়েগুলোকে, তখন এরা শুয়েছিল। তার মানে ডক্টর সারিকা হয়তো ছুরিটা তখনই মারা হয়েছে যখন এই দুজন মহিলাই ঘুমোচ্ছিলেন। না দয়া, যদি কোনো ঘুমন্ত মানুষকেও ছুরি দিয়ে আঘাত করা হয় তাহলে একটু প্রটেস্ট তো করবেই, নড়বে চড়বে, খুনিকে আটকাবার চেষ্টা করবে। কিন্তু বস, এই দুজনের কেসে এরকম একদম হয়নি। এটা কি করে আপনি বলতে পারেন স্যার? কেননা যে ক্ষতগুলো পাওয়া গেছে এই মেয়েগুলোর শরীরের ওপর, সেগুলো একদম পরিষ্কার। যদি মানুষ একটুও বাঁচার চেষ্টা করে তাহলে ক্ষতগুলো তেড়া বেঁকা হতো, এত পরিষ্কার নয়। বাহ, কি বললেন সারিকা ম্যাডাম, প্রমোশন কি আটকাতে পারবে না? আর আমি যে এতক্ষণ ধরে বকবক করলাম সেটা না না, আপনারও হবে, আপনাকেই দিয়ে দিচ্ছি। কিন্তু ডক্টর সালুকে আপনি তো অলরেডি অত উপরে রয়েছেন, আর কোথায় যাবেন? একটু সুযোগ দিন না এদেরকে। শুনে নিয়েছো তো এসিপি সাহেব, আপনার চিরঞ্জীবের কি বক্তব্য? অভিজিৎ, হ্যাঁ বলো সালুকে, তুমি বলতে চাইছো এই মেয়ে দুটোর আগেই মৃত্যু ঘটেছে নাকি খুন করার আগে এদেরকে অজ্ঞান করে দেওয়া হয়েছে? একটা কথা আমার মাথাতে কিছুতেই ঢুকছে না স্যার। আমরা থাকা সত্ত্বেও খুনি কি করে সাথীর লাশটা বাড়িতে রেখে দিয়ে চলে গেল? এই প্রশ্নের উত্তর তো আমরা ওখানে পাবো, অজয়ের বাড়িতে। স্যার, যবে থেকে প্রথম লাশ পাওয়া গেছে কাল থেকে আমাদের মধ্যে কেউ না কেউ এখানে উপস্থিত ছিল। তা সত্ত্বেও কেউ একজন লাশ ফেলে দিয়ে চলে গেছে এখানে। আর লাশ অজয়ের ঘরের মধ্যে ছিল না স্যার, আমরা ভালো করে তল্লাশি করেছিলাম। তার মানে আজ লাশটাকে এখানে রেখে গেছে কেউ। হতে পারে খুনি আশেপাশেই কোথাও লাশটাকে লুকিয়ে রেখেছিল আর যেই সুযোগ পেয়েছে লাশটাকে এখানে ফেলে দিয়েছে। কিন্তু একটা কথা, ওই গেট দিয়ে লাশ বয়ে নিয়ে খুনি তো এখানে আসতে পারে না।
তার মানে হলো ও কোনো না কোনো জায়গা থেকে তো এসেছে, কিন্তু কোথা থেকে কিভাবে এনেছে? এইদিকে কি আছে অভিজিৎ? হতে পারে খুনি ওই পাঁচিলের ওপার থেকে লাশটাকে এই ভেতরে ফেলে দিয়েছে। হতে পারে স্যার। হ্যাঁ, ওদিকে কি আমাদের দেখতে হবে? স্যার আমি মইটা নিয়ে আসি স্যার। হ্যাঁ, তাড়াতাড়ি যাও, হয়তো আমরা কিছু খুঁজে পাবো। মিস্টার অজয়, এটা কার বাংলো? এদিকে সামনে। স্যার এটা তো কোনো এনআরআই এর বাংলো, আর সবসময় বন্ধই থাকে। আচ্ছা, কোন এনআরআই এর বাংলো স্যার, আর সবসময় বন্ধই থাকে? আচ্ছা, বাংলোটা সবসময় বন্ধ থাকে। খুন করার উপযুক্ত জায়গায় বটে এটা। হ্যাঁ, ভালো করে চেক করা যাক, নিশ্চয়ই কিছু পাওয়া যাবে। অভিজিৎ, হ্যাঁ দয়া। দেখো কত রক্ত। মনে হচ্ছে তো খুনটা এখানেই করা হয়েছিল। সাথীকে তো এখানে আনা সহজ, পাশের বাড়িতেই থাকে। কিন্তু রানী তো অনেক দূরে থাকে, ওকে এখানে কি করে আনলো? একবার রানীর বাড়িতে গিয়ে দেখতে হবে, হয়তো ওখানে কিছু পাওয়া যেতে পারে। আচ্ছা, চাবিটা নিয়েছো তো তুমি অজয়ের কাছ থেকে? হ্যাঁ স্যার, বাড়িটার একটা ডুপ্লিকেট চাবি ছিল ওর কাছে। আর তো কেউ থাকতোও না এখানে এই রানী ছাড়া। ও মাই গড, স্যার মনে হচ্ছে এইখানে কেউ কিছু একটা জিনিস খুঁজতে এসেছিল স্যার। না ফেডরিক, এখানে কেউ কিছু খুঁজতে আসেনি, হাতাহাতি মারামারি হয়েছিল। রানী মনে হচ্ছে নিজেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছিল স্যার, কিন্তু যে লোকটা বাড়িতে এসেছিল রানী বোধহয় তাকে চিনতো না। যদি কোনো বন্ধু বা আত্মীয় হতো তাহলে তো ওর সঙ্গে রানী চলে যেত, কিন্তু এখানে তো ও অন্য কিছু হয়েছে। খুঁজতে হবে, নিশ্চয়ই কিছু পাওয়া যাবে। চলো খোঁজো। কি দয়া, কিছু পেলে? স্যার এই দেখুন, এই রুমালটাতে লিপস্টিকের ছাপ আছে, কিন্তু এই রুমালটা ছেলেদের স্যার, মহিলাদের নয়। একজন পুরুষের রুমালে মহিলার লিপস্টিকের দাগ? তার মানে হলো রানীর মুখ বন্ধ করতে এই রুমালটা ব্যবহার করা হয়েছে, ওর চিৎকার বন্ধ করার জন্য। আচ্ছা, ক্লোরোফর্ম দিয়ে ওকে অজ্ঞান করা হয়নি তো? একবার এই কেমিক্যালটা তৈরি হয়ে গেলে এর থেকে ব্রাউন কালারের ধোঁয়া বেরোবে। জানো ওর থেকে কি হবে? খুনিকে ধরে ফেলবেন? আরে না ভাই, খুনিকে ধরা এত সহজ হলে তাহলে তো সিআইডি এর বাড়িতে বসে থাকতো, আর আমিই খুনিকে ধরে ফেলতাম। তাহলে বলুন না, কি হবে এই ধোঁয়া দিয়ে?
এই রুমাল থেকে আমরা আঙুলের ছাপ নেব, যেটা থেকে ক্লোরোফর্ম শুকিয়ে রানীকে অজ্ঞান করা হয়েছিল ওর খুন করার আগে। আরে আপনারা আমাকে কেন এভাবে দেখছেন? ঠিক আছে, আপনারা বের করে নিন ছাপ, দেখে নিন সেটা কার। আসলে ব্যাপারটা খুবই অদ্ভুত মিস্টার অজয়। যে ছুরিটা আপনার স্ত্রী এনেছিল আপনাকে খুন করার জন্য, সেই ছুরিটা দিয়েই কেউ ওকে খুন করে দিল। স্যার, আপনি আমাকে ফাঁসানোর চেষ্টা করবেন না। আর এরকম কিচ্ছু হয়নি। তুমি কাকে সন্দেহ করছো? কে খুন করতে পারে? সাথীকে? কাউকে না। আপনার মাও হতে পারে না, শাশুড়ি বৌমাকে খুন করে দিয়েছে, খুবই সাধারণ ব্যাপার। আরে আমাকে পারছেন না বলে আমার মাকে ফাঁসিয়ে দিচ্ছেন? তাহলে সাথীর সৎ বাবা? না বস, কে এই খুন করেছে এক্ষুনি জানা যাবে। না বস, খুনির আঙুলের গরমা গরম ছাপ। এবার বুঝতে পারবে। আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি, গুলি চালিও না। সিআইডি গ্যারান্টি অ্যাওয়ার্ডে দেশের সব জায়গা থেকে অনেক সাহসী ঘটনা আপনারা পাঠিয়েছেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এর ফলে একটা কথা প্রমাণিত হয় যে আমাদের দেশ বীরের দেশ। আসুন শুনুন এমনই একটি বীরের কথা। এই সাহসিকতার ঘটনা 27 বছর বয়সী তন্ময় মাথুরের। 12ই জুলাই 2008-এ আলমোড়া জেলার জিম করবেট রিসর্টে 31 জনের একটি দল পিকনিক করতে গেছিল। রিসর্টের পিছনে বয়ে চলা কোশি নদীতে যখনই তারা নামে, নদীর স্রোত বেড়ে গিয়ে হঠাৎই বানের আকার ধারণ করে। এরকম একটা সময় তন্ময় নিজের প্রাণের কথা চিন্তা না করে ঝাঁপিয়ে পড়ে নিজের বন্ধুদেরকে বাঁচানোর জন্য। ওর এই সাহসিকতার সামনে নদীর স্রোতও যেন ম্লান হয়ে গেল। স্রোতের জল যত বাড়ছিল তার সঙ্গে প্রত্যেকের প্রাণে বাঁচার সুযোগও কমে আসছিল। কিন্তু তন্ময়ের মাথায় নদী থেকে বেরিয়ে আসার কথা একবারও আসেনি। ও নিজের সব বন্ধুকেই বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু এই দুঃসাহসিক কাজ করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ও নিজেই সেই বানের শিকার হয়। তন্ময় সহ 5 জন ব্যক্তি মারা যান, কিন্তু তন্ময় প্রমাণ করে দেয় যে মৃত্যুর থেকেও বড় হলো সাহসিকতা। জয় সাহসিক। এবার সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আপনারা খুব তাড়াতাড়ি গিয়ে আঙ্গুলে ছাপ দিয়ে দিন। আসুন। আঙুলের ছাপ কিসের জন্য? কারণ যে রুমালে ক্লোরোফর্ম দিয়ে রানীকে অজ্ঞান করা হয়েছিল তাতে খুনির আঙুলের ছাপ আছে, সেই জন্যই। আসুন দীপক বাবু, আপনাকে দিয়ে শুরু করি। না স্যার। নিশা দেবী, চলুন। না স্যার। রিনা, এবার তোমার পালা। হ্যাঁ স্যার, এর ছাপ নিশ্চয়ই মিলবে, দেখে নেবেন আপনারা। স্যার আমি দেখো রিনা, তুমিও কিন্তু সন্দেহের মধ্যেই রয়েছো। যাও গিয়ে আঙ্গুলে ছাপ দাও।
স্যার রিনার ফিঙ্গারপ্রিন্টও ম্যাচ করলো না। চলুন অজয়বাবু, শুধু আপনিই বাকি আছেন। চলুন চলুন। আমার আঙুলের ছাপ নিয়ে কি করবেন আপনারা? আরে সবচেয়ে বেশি ক্ষতি তো আমারই হলো, তাই না? না স্ত্রী বাঁচলো না প্রেমিকা। সেটাই তো। আচ্ছা, সব কাজ আপনি করেননি তো? এক ঢিলে দুই পাখি। হ্যাঁ, চলুন ছাপ দিয়ে দিন। না স্যার, এটাও ম্যাচ করছে না। এটা কি করে সম্ভব বলুন তো স্যার? কারুর আঙুলের ছাপই দেখছি ম্যাচ করছে না। যদি রানীর লাশ ওর বাড়ির থেকে আনা হয়ে থাকে তাহলে কোনো ট্রাক বা লরিতে করে আনা হয়েছে। হ্যাঁ স্যার, তাহলে গাড়ি নিশ্চয়ই অনেকক্ষণ দাঁড়িয়েছিল রানীর বাড়ির সামনে। তাহলে ওর প্রতিবেশীরা নিশ্চয়ই কিছু দেখে থাকবে। প্রতিটা প্রতিবেশীকে জিজ্ঞাসা করতে হবে। স্যার হ্যাঁ, না স্যার, ওদিকে যে বিল্ডিং রয়েছে ওখানেও কেউ কিচ্ছু দেখেনি। এরকমটাই হয় নাতাশা। যখন কেউ সহযোগিতা করতে চায় না তখন এরকমটাই বলে। কেউ তো কিছু না কিছু দেখেছে কিন্তু বলতে চাইছে না। এই জন্যই তো ক্রাইম বেড়ে যাচ্ছে। আচ্ছা, এখানে এই বাড়িটাতে রানী বলে একটা মেয়ে থাকতো। হ্যাঁ হ্যাঁ, আমি চিনতাম ওকে। ওর মৃত্যুর ব্যাপারে এই শুনলাম আমি। খুব ভালো মেয়ে ছিল বেচারি। হ্যাঁ, আমরা এটাই খোঁজার চেষ্টা করছি যে ওর খুনি আসলে কে। আপনি কি বলতে পারবেন যে এখানে আশেপাশে অদ্ভুত কিছু হয়েছিল এক দুরাত আগে রানীর বাড়ির আশেপাশে? দুরাত আগে আমি বিয়ে বাড়ি থেকে ফিরছিলাম, অনেক লেট হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি এখানে একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। অ্যাম্বুলেন্স? কি আপনারা পাঠাননি? ওকে। হ্যালো, ফুল কেয়ার মেডিকেল সার্ভিস, আমি সিআইডি থেকে বলছি। আপনাদের ওখান থেকে দুদিন আগে 33 রোজ কটেজ মালাড এখানে কোনো অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছিল না? দেখুন আরেকবার প্লিজ চেক করে বলুন না। অ্যাম্বুলেন্স খারাপ হয়ে আছে। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। শুনুন, ঠিকানা হলো 33 রোজ কটেজ মালাড। এখানে কি অ্যাম্বুলেন্স পাঠিয়েছিলেন আপনারা? না স্যার, হ্যাঁ দাদা। শহরের সমস্ত হসপিটালে খোঁজ নেওয়া হয়ে গেছে স্যার। রানীর বাড়িতে কোথাও থেকে অ্যাম্বুলেন্স যায়নি স্যার। না স্যার, কোনো অ্যাম্বুলেন্স ওদিকে যায়নি। কিন্তু দয়া, ওখানে তো একটা অ্যাম্বুলেন্স গিয়েছিল। মানে কেউ তো অ্যাম্বুলেন্স পাঠিয়েছিল। স্যার, তাহলে এই অ্যাম্বুলেন্সটা নকল ছিল না তো? নকল অ্যাম্বুলেন্স মানে? মানে বলতে চাইছি ওই ফিল্মের বা টিভি সিরিয়ালের শুটিং এর জন্য যেরকম অ্যাম্বুলেন্স রাখা হয় আর কি। হ্যাঁ, এটা হতে পারে দয়া। স্যার এটাই হলো সেই জায়গা। রানীর বাড়িতে অ্যাম্বুলেন্স এখান থেকেই গেছিল। কে নিয়ে গেছে এখান থেকে অ্যাম্বুলেন্স? তুমি নিয়ে গিয়েছিলে? হ্যাঁ স্যার, আমি নিয়ে গেছিলাম অ্যাম্বুলেন্স। কিন্তু আমি কি করে জানবো যে ওখানে একটা ঠিক আছে ঠিক আছে, এটা বলো ওখানে কি ঘটেছিল? স্যার, আমি যখন ওখানে পৌঁছলাম তো ওখানকার ওই লোকটা আমাকে গাড়ির পেছনের দরজাটা খুলতে বলল যে মালপত্র লোড করতে হবে, শুটিং এখানে নয় অন্য কোনো জায়গায় হবে। কোথায় নিয়ে গিয়েছিল আপনাকে? গোড়েগাঁও লিংক রোড, সম্ভবত 6 নম্বর বাড়ি। 6 নম্বর মানে তো অজয়ের বাড়ির ওই পাশের বাড়িটা স্যার। আচ্ছা আচ্ছা, তুমি কি ওর স্কেচ করাতে পারবে? ভীষণ চালাক লোকটা। প্রথমে রানীকে কিডন্যাপ করে, তারপরে ওকে খুন করে, আর তারপরে রানীর লাশ নিয়ে গিয়ে অজয়ের বাড়িতে রেখে আসে। লোকটা অজয়ের বাড়ির তালাটা খুলেছে ওর বউয়ের চাবিটা দিয়ে, মানে স্বাতীর চাবিটা দিয়ে। আর তারপরে সাথীকেও মেরে দিয়েছিল, আর তার লাশটা ফেলে দিয়েছিল দেওয়ালের পেছন দিকে। স্যার যে কেউই হোক খুব অপছন্দ করে অজয়কে। ওর জীবন নষ্ট করে দিতে চেয়েছে। নষ্ট করে দিতে চায় না ফাঁসাতে চায় অজয়কে? দুটো লাশ ওখানে রেখে দিয়ে চলে যায়। স্যার সবচাইতে অবাক করার বিষয় হলো এটা, খুনটা ওই ছুরি দিয়েই ও করেছে যেই ছুরিটা সাথী কিনেছিল। এখন এটা জানতে হবে যে কাজটা ও নিজে করছে নাকি অন্য কেউ বলেছে ওই কাজটা করতে। তুমি টাকা পেয়ে গেছো তো? তাহলে আবার এসেছো কেন?
তুই আমাকে ফাঁসালি কেন? রিনা ডার্লিং, তোমার সাথে তো আমার কোনো শত্রুতা ছিল না। তুমি না করলে অন্য কোনো মেয়ে করতো। আমার তো কাজটা শেষ করে নিয়ে কথা ছিল। কিন্তু আফসোস, তুই এই কাজের জন্য আমার মতো মেয়েকে বেঁচেছিলি। এখন চুপচাপ চল আমার সাথে সিআইডির কাছে, আর ওখানে গিয়ে সব সত্যি কথা বলবি। মুখটা দেখ আমার, একবার দেখ তো আমার দিকে তাকিয়ে, জোকারের মতো লাগছে। আমি বলছি চুপচাপ চল আমার সাথে সিআইডির কাছে। তুই বুঝবি না, আমি যা বলছি না তুই বুঝতে পারছিস না। আমাকে বোঝাতে হবে এবার তোকে। কি বলেছিলাম আমি তোকে? চলে যা এখান থেকে, না হলে সাতিয়ার ডানিকে যা করেছি তোকেও তাই করব। আমি চলে যাচ্ছি, গুলি চালিও না। যা। আমি যাচ্ছি, চলে যাচ্ছি, গুলি চালিও না। এই এই গুলি চালাবি না, গুলি চালাবি না কিন্তু। এখন চুপচাপ চল আমার সাথে সিআইডির অফিসে। যাচ্ছি আমি, চল। যাচ্ছি না আমি। চল। এই কি করছিস? ছাড়, ছাড় বলছি নাকি, ছাড়, ছাড়। আকাশ, আকাশ, আমি ওকে মারিনি স্যার, আমি ওকে মারতে চাইনি। আমি জানি না কি করে গুলি চলে গেল। আমি না, ওকে স্যার। মারিনি স্যার, মারা গেছে। আমি ওকে মারতে চাইনি স্যার। আকাশ তুমি বলো না, আমার হাত থেকে গুলি চলে গেছে। আমি জানি না কি করে গুলি চলে গেল। নাতাশা, একে ভেতরে নিয়ে যাও। ভেতরে এসো। I'm sorry. যাও, চলো ভেতরে এদিকে নিয়ে। এসো। I'm sorry. I'm sorry. চলো এদিকে। আমাকে ছেড়ে দিন, আমি মারিনি। আমাকে ছেড়ে দিন। দয়া, খুনটা এই লোকটাই করেছে। যেমনটা ভেবেছিলাম স্যার তেমনটাই হলো। যেই আমরা এই রিনাটাকে ছেড়ে দিলাম, ও দৌড়ে সোজা এখানেই চলে এলো। রিনাকে তো আমি প্রথমেই সন্দেহ করেছিলাম, আর এখন তো খুনও করেছে। কিন্তু স্যার, স্যার ও তো নিজেকে বাঁচানোর জন্য গুলি চালিয়েছে। হ্যাঁ, কিন্তু খুন তো করেছে। এখন দেখবো আইন ওকে ছেড়ে দেয় না সাজা দেয়। আর তোমার সঙ্গে অনেক কথা আছে, বুঝেছো? দা, রিনাকে ডেকে নিয়ে এসো। স্যার, ও নো। নাতাশা, 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 কি হয়েছে? হ্যাঁ, এই রিনা কোথায় গেল? আম সরি স্যার, আমাকে মেরে পালিয়ে গেছে। স্যার, আমাদের হাত থেকে পালিয়ে গেছে রিনা। দুটো মেয়ের ছবি জ্যাকলিনের বাড়ি থেকে পাওয়া গেছে। তার মানেটা পরিষ্কার যে দুজনের খুনি এই করেছে। এখন নিজে শুয়ে রয়েছে এখানে। অভিজিৎ, তুমি একদম ঠিক বলেছো। আচ্ছা, সত্যি? হ্যাঁ, ছুরিতে যে আঙুলের ছাপগুলো পাওয়া গেছে ওটা জ্যাকলিনেরই, আর ওই চিহ্নটা যেটা রুমালে পাওয়া গেছে সেটা? ওটাও জ্যাকলিনেরই। কিন্তু এই লোকটা খুনগুলো করতে গেল কেন? এটা তো একটা রহস্য রয়েই গেল। চুপচাপ কিছু না বলেই মরে গেল। একটা ব্যাপার হতে পারে দয়া, আর সেটা হচ্ছে সুপারি, কন্ট্রাক্ট কিলিং। টাকার বদলে খুন। হ্যাঁ, আবার কি? যে টাকা দিয়েছে সেই হয়তো ছবিগুলো দিয়েছে। জানাও ভাই, মেরে দাও এদেরকে। আর যে ফটোগ্রাফটা দিয়েছিল, হয়তো ওর আঙুলের ছাপও এখনো রয়ে গেছে ওই ফটোগ্রাফের উপরে। হ্যাঁ, ডক্টর সেলোকে আছে নাকি ফিঙ্গারপ্রিন্টস এখনো? না ভাই, আঙুলের ছাপ তো নেই। অজিত, দুটো ফটোগ্রাফি ওই রকমটা নয় কিন্তু, যেটা পাসপোর্টের জন্য তোলা হয়। মানে ছবি কোনো স্টুডিওতে নয়, বাড়িতেই তোলা হয়েছিল। হ্যাঁ, যেন বাড়িরই কোনো লোক তুলেছিল। এই লোকটা নিশ্চয়ই খুব চেনা জানা ওদের।
কোনো বন্ধু, কোনো আত্মীয়? আরে ভাই, একটা কাজ করছি, এই দুটো মেয়েকেই জিজ্ঞেস করে দেখি। না ভাই, হয়ে গেল শুরু। কথাটা শুরু হওয়ার বিষয় নয় অভিজিৎ, তুমি একবার এই দুটো মেয়ের চোখের দিকে তাকিয়ে দেখো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হোয়াট অ্যান আইডিয়া ডক্টর সালুকে। হ্যাঁ, এদের চোখের তারায় হয়তো ছবি তোলা লোকটার ছবি আছে। এখনই দেখে নিচ্ছি। জুম করো। এটা তো একটা পুরুষের মতন লাগছে। আরেকটু জুম করো। হ্যাঁ, ওহো, তাহলে এসে এই দিয়েছিল সুপারিটা। বিরাট বড় গেম খেলেছে। থ্যাংক ইউ সো মাচ। জানি না যদি আপনি না থাকতেন আমাকে লিফট কে দিত। কোনো ব্যাপার না, আরে এটা তো আমার দায়িত্ব। তাহলে বলুন কোথায় নামাবো আপনাকে? জেলে। আমি সুপারি দিয়েছিলাম রানী আর সাথীকে মারতে। কেন? সাথী আমার সঙ্গে থাকতে চাইছিল না, ও ডিভোর্স চাইছিল। কিন্তু ওকে তুমি ডিভোর্স দিতে চাওনি, সেই জন্য ওকে মেরে দিয়েছো, তাই তো? ডিভোর্স দিয়ে দিলে সমস্ত সম্পত্তি আর টাকা পয়সা চলে যেত আমার হাত থেকে। সবকিছু ওর নামেই ছিল। আরে তুই আমার মেয়েকে মেরে ফেলেছিস, তোকে আমি ছাড়বো না, তোকে। ছাড়ুন, আইন ওকে শাস্তি দেবে, বুঝেছেন? আর রানী, ও তো তোমার গার্লফ্রেন্ড ছিল, ওকে কেন খুন করালে? ও আমাকে বিয়ে করার স্বপ্ন দেখছিল। আমার স্ত্রীকে সবকিছু বলে দিয়ে আমাদের সম্পর্কটা শেষ করে দিল, আর সাথী ডিভোর্স চাইতে লাগলো। নিজের প্রভাব প্রতিপত্তির জন্য এই সমস্ত করেছিলে? এবার শান্তিতে থাকো জেলের ভেতরে, ফাঁসির অর্ডার আসা পর্যন্ত। আমি তো ফাঁসিতে ঝুলে যাব, কিন্তু ওই রিনার কি হবে? ও তো খুন করে পালিয়ে গেল আপনাদের নাকের ডগা দিয়ে। স্যার, এই রিনার জন্য আমাদের নাক কাটা গেল স্যার। প্রথমবার হাই, এনজয়। হোয়ার ইজ ইউর গ্লাস? কি ব্যাপার, একা এসছো? ওয়াইফ আসেনি? ভেরি গুড। আরে কোথায় আমার অর্ধাঙ্গিনী? কোথায়? যার অ্যানিভার্সারি তাকেই তো দেখতে পাচ্ছি না। হ্যালো ময়ূর, হ্যাপি অ্যানিভার্সারি, Enjoy. হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বন্ধু, আজকাল যখন মানুষ বিয়ে করে না, তো 1 বছরের মধ্যেই সে ঘেঁটে যায়। কিন্তু আমাদের মহেশ বাবুকে দেখো, নিজের বিয়ের 25 বর্ষ উদযাপন করছে। আরে ভাই নজর দিস না, তোর বিয়েও তো হয়েছে আজ 30 বছর, তাই না? ভাই, আমার বিয়ের ব্যাপারটা একদম সোজা সাপটা। বৌদি, আমরা দুজনেই বউয়ের গোলাম। আচ্ছা, তবে হ্যাঁ ভাই, বিয়ের নাম শুনেই আমার একটা জোক মনে পড়লো। জোকটা এরকম: একবার একটা লোকের বিয়ে হলো। তারপর? আরে এটাই তো জোক। ও আর শুধরলো না। ক্ষমা করবেন বৌদি, বিয়ের পর সব মানুষের জীবন একটা মজায় পর্যবসিত হয়। কিন্তু ওই রবি কোথায়? রবিকে দেখতে পাচ্ছি না। ওর তো আসার কথা ছিল পার্টিতে। রবির সঙ্গে তো সকালেই কথা হলো, ওরও তো আসার কথা ছিল।
দেখি ফোনটা দাও তো। আরে দাঁড়াও না ভাই, আমি ফোন করছি। এই দেখো, ওরই ফোন এসে গেছে। 100 বছর বাঁচবে ও। আরে রবি, আরে কোথায় রে তুই এখন? তোর জন্য তো এখানে অপেক্ষা করছি। হ্যালো ময়ূর, আমি তোকে কিছু বলতে চাই। হ্যাঁ বল না, কি বলতে চাস? ময়ূর 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 রবি, গার্লফ্রেন্ড কোথায় স্যার? এইখানে। কোন গার্লফ্রেন্ড স্যার? আমি নিজের চোখে দেখেছি সেটা। তুই চ্যাটিং করছিলি তোর ল্যাপটপে। ও আসলে কি স্যার, কলেজের বন্ধু স্যার। অনেকদিন পর ইন্টারনেটে দেখা হলো, তাই ওই হাই হ্যালোই করছিলাম স্যার। ও ও ও তো মিস্টার বিবেক, আগে আপনি কখনো বলেননি তো আপনার কলেজের বান্ধবীদের ব্যাপারে? হ্যাঁ স্যার, বান্ধবীরা কোথায় স্যার? আমি তো শুধু মনোযোগ দিয়ে পড়াশোনাই করতাম স্যার, আর ওটার জন্য তো স্যার টাইমই পেতাম না। আচ্ছা, তো তাহলে লজ্জায় এমন রাঙা হয়ে গেলে কেন? হ্যাঁ, নাতাশা, ওকে একটা আয়না দাও, দেখুক কেমন লাল হয়ে গেছে লজ্জাবতী লতা। স্যার, মুখ তো লালই দেখাচ্ছে। স্যার অ্যাকচুয়ালি এই লাইটের জন্য এরকম লাল মনে হচ্ছে স্যার। ব্যাস। লাইট? কোন লাইট? হ্যাঁ বিবেক, তুমি আমায় কখনো বলনি যে তোমার কলেজেও গার্লফ্রেন্ড ছিল? নাতাশা, আমি তোমাকে এক মিনিট বিবেক কি বলছিল? কিছু না স্যার, এনারা এমনি এরকম বলছে স্যার, কিছু না। স্যার, বিবেকের গার্লফ্রেন্ডের কথা হচ্ছে স্যার। গার্লফ্রেন্ড? না, মানে স্যার, কোথায় আছে? হ্যাঁ, কোথায়? এক মিনিট বিবেক, দিস ইজ ভেরি সিরিয়াস বিজনেস। গার্লফ্রেন্ড? না স্যার, এটা আমি তোমাকে ডিএনএ রিপোর্ট চেক করতে বলেছিলাম না? হ্যাঁ স্যার, ওটাই আমি করছিলাম স্যার। রিপোর্ট দেখছিল আর হাসছিল। রিপোর্ট দেখে তুমি হাসছিলে? অনেক বড় বড় লোকের ঘাম ছুটে যায় ডিএনএ রিপোর্ট দেখে, আর তুমি হাসছিলে? স্যার, স্যার প্লিজ, প্লিজ স্যার, আমাদের সাহায্য করুন। আপনারা কে? স্যার, আমার নাম ময়ূর, ও হচ্ছে আমার বন্ধু মহেশ। স্যার প্লিজ আমাদের একটু হেল্প করুন স্যার, আমাদের বন্ধু খুব বিপদের মধ্যে আছে, প্লিজ। কিরকম বিপদ? স্যার, আমাদের বন্ধু রবি নিখোঁজ হয়ে গেছে। জানি না স্যার কোথায় গেছে। নিখোঁজ? কখন থেকে নিখোঁজ? এই ধরুন কয়েক ঘন্টা আগে স্যার। তার মানে শেষবার 1 ঘন্টা আগে ওকে দেখেছিলেন? না স্যার, 3 মাস আগে দেখেছিলাম। এক মিনিট, আপনি বলছেন 3 মাস আগে আপনি ওকে দেখেছেন, আর ইনি বলছেন 1 ঘন্টা আগে। ব্যাপারটা কি? স্যার আসলে ওই আমার বন্ধু, ওর ম্যারেজ অ্যানিভার্সারির পার্টি চলছিল, সেখানে রবিরও আসার কথা ছিল। ও সেখানে আসেনি, কিন্তু ওর ফোন এলো। তো কি বলেছিলেন উনি ফোনে? স্যার, ও আমাকে কিছু বলতে চাইছিল। ও যখনই আমায় কিছু বলতে গেল, তখনই ওর হঠাৎ চিৎকার শুনিয়ে আর এরপর ওর ফোনটা বন্ধ হয়ে গেল। স্যার কিছু করুন স্যার, আমাদের খুব চিন্তা হচ্ছে, প্লিজ। স্যার, আমার বন্ধু রবির নিশ্চয়ই কিছু হয়েছে। আপনি রবির নাম্বারটা দিন, আমরা ফোন ট্রেস করছি। আরে ফ্রেডি, হ্যাঁ, কিছু পেলে নাকি? আরে কিছুই তো পেলাম না স্যার, মশা ছাড়া আর কিছুই নেই এখানে। আরে অদ্ভুত ব্যাপার তো, আমরা তোমাকে ওখানে কিছু খোঁজার জন্য পাঠিয়েছি, মশার সঙ্গে কবাডি খেলার জন্য নয়। আর তোমাকে এই কেন মশা কামড়ায়? আমার রক্তটা বোধহয় মিষ্টি। সাপ, এখানে কিচ্ছু নেই সাপ। হ্যাঁ ঠিক আছে, নিচে চলে এসো। মশা কামড়াচ্ছে। এই দেখো, ওয়ালেটে ক্রেডিট কার্ড, টাকা সব যেমনকার তেমনই আছে। তার মানে হচ্ছে ছিনতাই করতে গিয়ে খুন হয়নি? হতে পারে এ আত্মহত্যাই করেছে। কিন্তু ওরা তো বলছিল যে মহেশের পার্টিতে যাচ্ছিল, তাহলে এরকম একটা নির্জন জায়গায় বিল্ডিং এ কি করতে এসেছিল? তাহলে হয়তো কেউ ওকে এখানে ডেকে পাঠিয়েছিল। তারপরে এই দেখো, ওর হাতে এই যে C134 লেখা। C134? এটা কি হতে পারে? না না না, প্লিজ ছাড়েন না। প্লিজ প্লিজ। আপনি ওদিকে যাবেন না। আপনি বলছেন আমি
এক্সকিউজ মি, আপনার আপনার কি মনে হয় ইনি কেন আত্মহত্যা করলেন? না স্যার, বাবা কখনোই আত্মহত্যা করতে পারে না। তো নিজের জীবনকে খুব ভালোবাসতো, আর ও আমাদেরকে এইভাবে ছেড়ে যাওয়ার কথা ভাবতেও পারে না। আপনি বলতে চান যে ইনি আত্মহত্যা করেননি, খুন হয়েছে না? হতে পারে। আপনারা কি কাউকে সন্দেহ করেন? কে করতে পারে এমনটা? ওর তো কোনো শত্রু ছিল না। খুব ভালো মানুষ ছিল, কখনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করতে দেখিনি, কখনো না। স্যার, বাবা দুদিন ধরে খুব চিন্তিত ছিলেন স্যার। চিন্তিত ছিলেন? কি নিয়ে চিন্তিত ছিলেন? কিছু বলেছিলেন উনি? উনি কিছু বলেননি, আমি জিজ্ঞেস করেছিলাম, উনি বললেন পরে বলবো। আর এই যে C134 লেখা আছে এনার হাতের মধ্যে, এ ব্যাপারে কিছু বলতে পারবেন? আমি জানি না। আপনারা আপনারা কিছু জানেন এটার ব্যাপারে? না স্যার। তুই কিছু জানিস? না স্যার। কি হতে পারে অভিজিৎ? C134 এটা আত্মহত্যা নাকি খুন? বস, আমার মনে হয় এই রবি আত্মহত্যাই করেছে। শালুকে ময়ূর চিৎকার শুনেছিল টেলিফোনে। যদি এটা আত্মহত্যা হতো তাহলে রবি চিৎকার করতো না। একে নিশ্চয়ই কেউ ধাক্কা মেরেছে বিল্ডিং এর ওপর থেকে। ইয়েস স্যার। যদিও আত্মহত্যা করতে চাইতো তাহলে ও ফোন কেন করলো? হয়তো উনি শেষবারের মতো কথা বলতে চেয়েছিলেন বন্ধুদের সাথে। ফ্রেডি স্যার যদিও শেষবারই কথা বলতে চাইতো, তাহলে কথা বলে তারপর লাভ দিত। আত্মহত্যা করেনি রবি, কেউ ওকে ধাক্কা দিয়েছে স্যার। দেখো বস, হত্যা হোক আত্মহত্যা হোক যা কিছু হোক, এটা তোমাদের ব্যাপার। আমি তোমাদের শুধু কিডনির ব্যাপারে বলতে পারি। কি কিডনির ব্যাপারে? কি হয়েছে রবির কিডনিতে? স্যার, রবির বডিতে একটাই কিডনি আছে, এই দেখুন রিপোর্ট। তার মানে কি রবি একটাই কিডনি নিয়ে জন্মেছিল? না, অপারেশন করে বের করা হয়েছে একটা কিডনি ওর বডি থেকে। অথবা ও নিজের একটা কিডনি কারুকে দান করেছে। এই দেখো, এই কাঁটাটা দেখতে পাচ্ছ? স্যার, এটা বেশি পুরনো মনে হচ্ছে না। হ্যাঁ নাতাশা, এই অপারেশনের চিহ্ন খুব বেশি হলে 1 মাসের পুরনো হবে। 1 মাস পুরনো? তুমি বলতে চাইছো শালুকে রবির কিডনির অপারেশন 1 মাস আগে হয়েছে? একদম ঠিক। কিন্তু রবির বাড়ির লোক তো আমাদেরকে এই ব্যাপারে কিছু বললো না। অভিজিৎ, একটা কাজ করো, রবির বাড়ির সবাইকে বিউরোতে ডাকো, জানা তো যাবে ব্যাপারটা কি। কিডনির অপারেশন? এই আপনি কি বলছেন? রবির কখনো কোনো কিডনির অপারেশন হয়নি। আপনার ঠিক মনে আছে রবির কোনো কিডনির অপারেশন হয়নি? উনি আমার স্বামী, যদি আমি না জানি তাহলে আর কে জানবে? আপনি একবার এই ছবিটা দেখুন। এই যে রবির ছবিতে যে চিহ্নটা দেখা যাচ্ছে, এটা কিডনি অপারেশনের চিহ্ন। এখানে মেডিকেল রিপোর্টও আছে। এখানে পরিষ্কার লেখা আছে যে রবির কিডনির অপারেশন হয়েছিল। যদি এরম কিছু হয়ে থাকতো ও আমায় নিশ্চয়ই বলতো, আমার কাছে লুকোতো না। এটাও তো হতে পারে যে উনি কয়েকটা দিনের জন্য বাড়ি থেকে নিখোঁজ ছিলেন আর আপনি জানেন না। বাবা অ্যাক্সিডেন্টের পর হসপিটালে গিয়েছিলেন, কিন্তু তাই কিডনির অপারেশনের জন্য নয়। অ্যাক্সিডেন্ট? কিরকম অ্যাক্সিডেন্ট? হসপিটাল থেকে ফোন এসেছিল যে ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন আমরা ওনাকে আনতে গেছিলাম। হতে পারে অ্যাক্সিডেন্টের বাহানায় উনি হসপিটাল গিয়েছিলেন। হয়তো ওনার কিডনির জনিত কোনো অসুখ ছিল যেটা হয়তো আপনাদের জানাতে চাননি। না স্যার, অ্যাক্সিডেন্টের 2 দিন আগেই আমরা ওর পুরো মেডিকেল চেক আপ করিয়েছিলাম, সবকিছু একদম ঠিক ছিল, ওর কোনো কিডনির প্রবলেম ছিল না। আচ্ছা, ওনাকে হসপিটালে নিয়ে গিয়েছিল কে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে? কোনো অচেনা লোক, সেই ওকে হাসপাতাল অব্দি নিয়ে গিয়েছিল। তাহলে হসপিটালের লোক নিশ্চয়ই জানবে সেই লোকটা কে ছিল। না স্যার, ওনারাও কিছু জানতেন না। ওনারা বললেন কোনো একজন ভদ্রলোক বাবাকে ভর্তি করে গেছেন, কিন্তু নাম ঠিকানা কিছু বলেননি। আশ্চর্য কথা, হসপিটালের লোকের সঙ্গে দেখা করতে হবে।
এক্সকিউজ মি, হ্যাঁ স্যার বলুন। দেখুন আমরা সিআইডি থেকে রবি নামের পেশেন্টের রেকর্ড চেক করতে চাই। রবি কোন ওয়ার্ডে আছেন স্যার? আছে না, ছিলেন 22 অক্টোবর এখান থেকে ডিসচার্জ হয়েছিলেন উনি। 1 মিনিট ম্যাম। 22 অক্টোবরই শুধু নয়, পুরো অক্টোবর মাসেই রবি নামের কোনো পেশেন্ট আসেননি। কি করে হতে পারে? এটা কি বলছেন আপনারা? আরে আমি নিজে ডিসচার্জ পেপার সাইন করেছিলাম, আমি পয়সা জমা করেছি এখানে, আর আপনি বলছেন এই নামের কোনো পেশেন্ট ছিলই না। রেকর্ডস কখনো ভুল হয় না। যদি আপনি চান তাহলে নিজে চেক করুন। ঠিক আছে বিবেক, চেক করো। না স্যার, এখানে সত্যিই কোনো রবি নামের পেশেন্ট নেই স্যার। আমি বলেছিলাম না স্যার, অক্টোবর মাসে রবি নামের কোনো পেশেন্টই এখানে আসেননি। মিথ্যে বলছো তোমরা। তোমরা নিশ্চয়ই লিস্ট চেঞ্জ করে দিয়েছো। স্যার, এরা বাবার নাম নিশ্চয়ই লিস্ট থেকে সরিয়ে দিয়েছে। না স্যার, আমি মিথ্যা কেন বলবো? আপনি যদি চান তাহলে ওই ফাইলটাও চেক করতে পারেন, যেখান থেকে আমি সব ডকুমেন্টস এই কম্পিউটারে সেট করেছি। একবার ফাইলটা আনাও দেখি। না স্যার, এই রেজিস্টারেও নাম নেই রবির। তাহলে এবার আপনাদের বিশ্বাস হলো তো? এই ফাইল থেকেও নাম সরিয়ে দিয়েছো ওর? এটা কেমন খেলা খেলছো তোমরা আমাদের সাথে? দাঁড়ান, বাজে কথা বলছেন আপনারা। এটা কিভাবে হতে পারে? এটা হতে পারে না ডাক্তারবাবু। হাঁটুর অপারেশন ছিল, আর হাঁটুর অপারেশনে কেউ মারা যায় না। এক মিনিট, কি হচ্ছে এখানে? এরা অপারেশনের বাহানে কিছু উল্টো পাল্টা করেছে। এইভাবে আমার স্বামী চলে যেতে পারেন না। দেখুন, কোনো পেশেন্টকে কোনো ডাক্তার মেরে ফেলতে পারে না। আর আপনি তো কখনো বলেননি যে আপনার হাজবেন্ডের শরীরে অ্যানাস্থেসিয়া কাজ করে না। আর আমাকে দোষ দিচ্ছেন আপনারা। মিথ্যে কথা বলবেন না ডাক্তারবাবু যে ভাইয়ের বডিতে অ্যানাস্থেসিয়া কাজ করে না। এটা কিন্তু ওর প্রথম অপারেশন ছিল না। আচ্ছা, ব্যাপারটা কি ডক্টর? হ্যাঁ, আচ্ছা, আপনারা কারা? আপনারা কি পেশেন্টের আত্মীয় হন? এই দেশের প্রতিটি নাগরিক যাদের উপর অত্যাচার হয় তাদের পাশে দাঁড়ায় সিআইডিরা, বুঝেছো? ও মাই গড, সিআইডি? হ্যাঁ, সিআইডি। 1 মিনিট স্যার। স্যার, এই দেখুন, এই অ্যানাস্থেসিয়ার জন্য প্রবলেম হয়েছে অপারেশনে। স্যার, এই কারণেই উনি মারা গেছেন। কেন জানি না স্যার, এই রিপোর্টটা কিরকম বানানো রিপোর্ট মনে হচ্ছে। এমনটা মনে হচ্ছে যে এই লোকগুলো এদের কোনো অপরাধ লুকোনোর চেষ্টা করছে। আর রবির রেকর্ডসও তো রেজিস্টারে পাওয়া যায়নি। দয়া, কিছু একটা গোলমাল আছে। রবির ট্রিটমেন্ট রিপোর্ট যে কোনো অবস্থাতেই পাওয়া উচিত স্যার আমাদের। তার জন্য যে কোনো উপায়ই নিতে হবে। এতগুলো ফাইলস। আমি এই র্যাক থেকে চেক করছি। মনে আছে আমাদের C-134 খুঁজতে হবে। হ্যাঁ, C-132, C-133, C-135, C-136। তার মানে C-134 নেই। নাতাশা, হ্যাঁ, এই দেখো ফাইল নাম্বার C-134 এখানে নেই। বিবেক, রবির হাতেও C-134 লেখা ছিল। এর মানে হলো রবির খুনের রহস্য এখানেই পেয়ে যাব। খুঁজে দেখি। হ্যাঁ, ততক্ষণ আমি একটা ফটো নিয়ে নিই। বিবেক, এই দেখো, এটা ওই লোকটারই রিপোর্ট যে মরে গেছিল হাঁটুর অপারেশনের জন্য। আর এই ফাইলটাও তো পুড়িয়ে দিয়েছে। কিন্তু এইসব কে করতে পারে?
বিবেক নিচে নামো, ও চলে গেছে। শিলা আর যোগেন, আপনারা দুজন গত মাসে হসপিটালে ছিলেন তাই না? হ্যাঁ স্যার। শিলা দেবী, আপনি বেড নাম্বার C-133-তে মানে 133 নম্বর বেডে ছিলেন তাই না? হ্যাঁ স্যার, আমি ছিলাম বেড নাম্বার 133-এ। আর যোগেন বাবু, আপনার বেড নাম্বার? আমি C-135-এ ছিলাম। যোগেন বাবু, আপনি ছিলেন C-135-এ আর শিলা দেবী ছিলেন C-133-তে। তাহলে আপনাদের দুজনের মাঝখানের বেডে বেড নাম্বার C-134-এ কে ছিলেন আপনাদের তো নিশ্চয়ই জানা আছে তাই না? কি ব্যাপার স্যার? কিছু না, আমরা আপনার একটু হেল্প চাই। আপনাকে শুধু বলতে হবে ওই বেডটায় কে ছিল। C-134-এ মনোজ ছিল স্যার, খুব ভালো মানুষ ছিল। ও অ্যাপেন্ডিক্স অপারেশন করাতে এসেছিল। মনোজ? অ্যাপেন্ডিক্সের অপারেশন? আগে হ্যাঁ স্যার, উনি 1 সপ্তাহ ধরে আমাদের সাথেই ছিলেন। 1 সপ্তাহ? হুম। স্যার, হ্যাঁ, সত্যি যদি মনোজ হসপিটালে ওর অ্যাপেন্ডিক্সের অপারেশন করতে এসে থাকে তো কেন এরা ওর ফাইলটাকে জ্বালিয়ে দিল? আর ওই লোকটা যে হাঁটুর অপারেশন করাতে এসেছিল তারও তো ফাইল পুড়িয়ে দেওয়া হয়েছে। আর হসপিটালের লোকজন মালা সুরভিকেও চিনতে অস্বীকার করলো। আর ওরা একথাটাও মানতে কিছুতেই চাইছে না যে রবি ওদের ওখানেই এসেছিল। আমার তো মনে হয় এই হসপিটালে অনেক কিছু গোলমেলে ব্যাপার আছে। বিবেক, তুমি যে ফটো তুলেছিলে পুড়ে যাওয়া ফাইলে, সেটা প্রসেস করতে দিয়েছিলে? হ্যাঁ স্যার। গুড। আমাদের মনোজের সঙ্গে দেখা করতে হবে, ও নিশ্চয়ই এই ব্যাপারে আমাদের কিছু বলতে পারবে। মনোজ? 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 ও, তুমি এখানে শুয়ে আছো বাপধন? এ আবার কি? খুন? ছুরি মেরেছে কে কেউ? ফ্রেডি, নাতাশা, একটু ভালো করে দেখো চারপাশে ছুরি আছে কিনা যেটা দিয়ে খুন হয়েছে। রবির পরে এবার মনোজ খুন হয়ে গেল। ব্যাপারটা কি? রবির হাতে লেখা ছিল C-134, ওর খুন হয়ে গেল। C-134 বেডে এ ছিল, এবার এরও খুন হয়ে গেল। দেখি তো, এরও কিডনির অপারেশন হয়নি তো? হ্যাঁ অভিজিৎ, অপারেশন হয়েছে। তার মানে সিনা আর যোগেন ঠিকই বলছিল, অপারেশন হয়েছে এর। স্যার, রবি আর মনোজের দুজনেরই খুন হয়েছে। এদের মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক রয়েছে স্যার। স্যার, বাড়িতে কোনো অস্ত্র পাওয়া গেল না। কোনো ব্যাপার না, অস্ত্র পাওয়া যায়নি তো কি হয়েছে, লাশ তো আছে। ডক্টর সালুকে এর থেকে কিছু না কিছু জেনে নেবেন। শালুকে, ওই শিলা আর যোগেন বলছিল এই মনোজের অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছিল হসপিটালে, কিছু বলতে পারবে? এক্ষুনি বোঝা যাবে। ডাক্তার সারিকা? ইয়েস স্যার। কি হলো স্যার, কিছু প্রবলেম কি? অনেক বড় প্রবলেম। সারিকা, সেলাইটা করে দাও। হ্যাঁ স্যার। বড় প্রবলেম? কিরকম প্রবলেম? ও অ্যাকচুয়ালি কোনো অপারেশন হয়নি অ্যাপেন্ডিক্সের। কি? অ্যাপেন্ডিক্সের অপারেশন করা হয়নি এর? না। তাহলে শিলা আর যোগেন আমাদের এরকম কেন বললো? এটা তো কিছুই নয়, এর থেকে বেশি আশ্চর্যের কথা বললে তোমাদের মাথা ঘুরে যাবে। কি?
এর থেকেও বেশি চমকে যাওয়ার মতো কথা। আরে তাহলে তাড়াতাড়ি বলে ফেলুন ডাক্তারবাবু, আমি না বেশিক্ষণ সাসপেন্স ধরে রাখতে পারি না। এই মনোজেরও কিডনির অপারেশন হয়েছিল। হোয়াট? হ্যাঁ স্যার, মনোজকে কেউ কিডনি দান করেছে। কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়েছে ওর বডিতে। এসো দেখাচ্ছি, দেখে যাও। এই অপারেশনের কাটা দাগ দেখছো? অ্যাপেন্ডিক্সের অপারেশনে এই দাগ এত লম্বা হয় না। ওর কাটাটাও ঠিক এরকম ঘোরানো হয় না। যখন তোমরা এর অ্যাপেন্ডিক্স অপারেশনের কথা বললে তখন আমার মাথায় স্ট্রাইক করলো, আর আমি এর পেট কেটে দেখলাম। এখন আপনারা মাস্ক খুলে ফেলতে পারেন। না জানি কি গন্ডগোল স্যার। এই যদি মনোজকে কিডনি দেওয়া হয়ে থাকে তাহলে এই শিলার যোগেনকে মিথ্যে কেন বললো যে অ্যাপেন্ডিক্স অপারেশন করতে এসেছিল? হ্যাঁ শালুকে, এই যে ক্ষত, মনোজের যে ক্ষতটা আর রবির ক্ষত, দুটোই কি একই? হ্যাঁ বস, এই দুজনেরই অপারেশন 1 মাসের মধ্যেই হয়েছে। দুজনের অপারেশন 1 মাসের ভিতরেই হয়েছে। অভিজিৎ, কিছু মাথায় ঢুকেছে? ইয়েস স্যার। তার মানে হচ্ছে রবির কিডনি মনোজকে দেওয়া হয়েছিল। এক্স্যাক্টলি। এখন ভাববার বিষয় হলো এই যে রবি কি তার নিজের ইচ্ছাতেই এই মনোজকে তার কিডনি দিয়েছিল, নাকি ওরই অজান্তে ওরই শরীর থেকে কেউ কিডনি বের করে নিয়েছে? স্যার হয়তো এই ব্যাপারটা রবি জানতো, কিন্তু ও নিজের বাড়ির লোককে বলতে চায়নি স্যার। বউকে টেনশন দিয়ে কি লাভটা কি? হ্যাঁ, কিন্তু মনোজকে মারলোটা কে? কেউ তো নিশ্চয়ই হবে। কেউ একজন নিশ্চয়ই আছে যে চায় না যে আমরা মনোজের সাথে কথা বলি। সেজন্যই স্যার ও মনোজের মুখ চিরকালের জন্য বন্ধ করে দিল। অভিজিৎ, একটা কাজ করো, এই মনোজের পুরো জীবনপঞ্জি খুঁজে বের করো। ও কার সাথে দেখা করতো, কার সাথে কথা বলতো, কে ওকে ফোন করতো, সবকিছু। স্যার, এই মনোজ এখানে ভাড়ার ঘরে থাকতো। ওর কোনো বন্ধু আত্মীয় স্বজন কেউ নেই এখানে, আর ওর ফ্যামিলির সব লোক থাকে ইন্দোরে। ইন্দোরে? তুমি কি ইন্দোরে ফোন করেছিলে ওর পরিবার বা কোনো বন্ধুর সাথে? হ্যাঁ স্যার, সবার সাথে কথা বলেছি আমি, কিন্তু কেউই জানে না যে ওর কিডনির অপারেশন হয়েছে। আচ্ছা, ওর কারোর সঙ্গে কোনো ঝগড়া, কোনো রকম শত্রুতা ছিল? না স্যার, কারোর সাথে শত্রুতা নেই স্যার। কিছু পাওয়া গেল বিবেক? হ্যাঁ স্যার। স্যার এই নাম্বারটা দেখুন, মনোজ প্রত্যেক মাসে কম করে এই নাম্বারে 10 বার ফোন করতো স্যার, আর মরে যাওয়ার আগে ও এই নাম্বারে ফোন করেছিল। আর এই নাম্বারটা কার? স্যার, মোবাইল কোম্পানি থেকে জানা গেল যে এই নাম্বারটা রুচিকা নামের কোনো মেয়ের, যে প্রপার্টি ডিলার, ফ্ল্যাট দিয়ে থাকে। রুচিকা প্রপার্টি ডিলার? আচ্ছা, এই রুচিকার সঙ্গে দেখা করতে হবে। বলুন, কি ধরনের ফ্ল্যাট চাই আপনাদের? না, আমাদের কোনো ফ্ল্যাট ট্যাট লাগবে না। তাহলে আমরা সিআইডি থেকে। সিআইডি? বাট আমি তো কাউকে খুন করিনি, আর নাই আমি কোনো স্ক্যান্ডালে ইনভলভ, ইউ নো। আপনি একটু এই ফটোটা দেখুন, একে চেনেন কি আপনি? এর নাম তো মনোজ, একে ফ্ল্যাট পাইয়ে দিয়েছিলাম আমি। কি হয়েছে ওর? খুন হয়েছে। খুন? আগে হ্যাঁ, খুন হয়েছে। কবে, কি করে? সেটা তো আপনিই বলতে পারবেন। আমি কি করে বলবো আপনাদের? দেখুন, মনোজ লাস্ট ফোন আপনাকে করেছিল। হ্যাঁ, ও আমাকে ফোন করেছিল, ও ফ্ল্যাট চেয়েছিল, ব্যাস। অন্য কোনো ব্যাপার নেই তো? কিছু লুকোচ্ছেন না তো আপনি? দেখুন, মনোজের ফ্ল্যাটে দরকার ছিল, আর আমি ওর এজেন্ট ছিলাম, সিম্পল একটা ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আপনি এটা বলুন, যখন মনোজ আপনাকে ফোন করেছিল তখন কি আপনার মনে হয়নি যে মনোজ কিছুটা ডিস্টারবেন্সের মধ্যে রয়েছে বা কিছুটা টেনশনের মধ্যে রয়েছে? এরকম মনে হয়নি? টেনশনের মধ্যে রয়েছে না তো। আপনি কাউকে সন্দেহ করেন? কে করতে পারে এই কাজটা? দেখুন, মনোজের ব্যক্তিগত জীবনের ব্যাপারে আমি খুব একটা কিছু জানি না। স্যার, এটা তাদের লিস্ট যারা রুচিকার কাছ থেকে ফ্ল্যাট কিনেছিল অথবা ভাড়া নিয়েছিল। বেশ লম্বা চওড়া লিস্ট।
অনেক লোক ফ্ল্যাট নিয়েছে এই রুচিকার কাছ থেকে। স্যার আপনার কি মনে হচ্ছে না যে এই মেয়েটা অনেক কম বয়সেই অনেক ওপরে চলে এসেছে? হ্যাঁ সত্যি। স্যার ওই ফটোগুলো রেডি স্যার। স্যার কিছু ফাইল তো পুড়ে গেছে, তবু আমরা কিছু ছবি তুলে নিয়েছি। এই দেখো দেখো দুটো লিস্টে রুচিকার কাছ থেকে যারা ফ্ল্যাট কিনেছে তাদের অনেকেরই নাম এই হসপিটালে ভর্তি হওয়ার লোকের মধ্যে। তার মানে হচ্ছে যারা রুচিকার কাছ থেকে ফ্ল্যাট কিনেছিল বা ভাড়া নিয়েছিল কখনো না কখনো তারা হসপিটালে ভর্তি হয়েছিল। রুচিকার কাছ থেকে বাড়ি কেনো আর হসপিটালে যাও। এই মেয়েটাও এর মধ্যে জড়িয়ে আছে, এও হসপিটালে যোগাযোগ রাখে। স্যার এই হসপিটালে একবার রেড করলে সমস্ত সত্যি বাইরে চলে আসবে। না অভিজিৎ, আমাদের আরো কিছু প্রমাণ জোগাড় করতে হবে। রেড করব তবেই তো প্রমাণগুলো পাবো স্যার। আর একটা কাজ অভিজিৎ, স্যার নিজের মেডিকেল চেক আপ করাও। মেডিকেল চেক আপ? আমি কেন স্যার, আমি তো একদম ঠিক আছি। মেডিকেল চেক আপ করাও আর তারপরে তুমি বিয়ে করবে। বিয়ে এখন স্যার? এই বিয়ে কোথা দিয়ে এলো স্যার এখন? বিয়ে করবে এবং সেটা সারিকাকে। সারিকাকে? এটা কি কি বলছেন স্যার আপনি? মানে আমি তো একটু মজা করতাম। মানে মজা? মানে মজা মানে অভিজিৎ, তোমাকে বিয়ে করতেই হবে স্যার। এবার আপনি আমার সঙ্গে জবরদস্তি করছেন তুমি স্যার। বিয়ে করবে এবং সেটা সারিকাকে। দ্যাটস অ্যান অর্ডার। ওকে স্যার, যদি আপনি জোর দেন তাহলে ওকে। আমরা কি ভিতরে আসতে পারি ম্যাডাম? কাম ইন প্লিজ কাম ইন। এসো এসো, ভিতরে এসো। Hello. হ্যালো ম্যাডাম। নমস্কার। বসুন না প্লিজ। বসো বসো। বলুন কি সেবা করতে পারি আমি আপনাদের? আরে এতে সেবার কি আছে? অ্যাকচুয়ালি আমার নাম হচ্ছে মিত আর আমার সুন্দরী ওয়াইফ প্রীত। আমি শুনেছি আপনি সবাইকে মাথা গোজের ঠাঁই খুঁজে দেন। হ্যাঁ হ্যাঁ, তো আপনি ফ্ল্যাট কিনতে চান নাকি ভাড়ায় চান? এবার তো আপনি গরিব মানুষের মজা লুটছেন। ফ্ল্যাট কেনার মতো টাকা কোথায় আমাদের কাছে? গ্রামের সমস্ত জমি জমা বেচে টাকা নিয়ে এসছি, এবার আপনি ভাড়া বাড়ি খুঁজে দিন, সেটাই যথেষ্ট আমাদের জন্য। কিরকম ধরনের ফ্ল্যাট চান আপনারা? ওই ম্যাডাম ওই প্রীতের মতো সুন্দর, সমুদ্র যদি দেখা যায় ব্যালকনি থেকে তাহলেই খুব ভালো হয়। ঠিক আছে ঠিক আছে, একটা রুমে হবে নাকি দুটো রুম দরকার আপনাদের? এমনিতে আমরা তো থাকবো একটাই ঘরে, আপনি 3 কামরার একটা ফ্ল্যাট দিয়ে দিন। আমাদের তো প্রচুর আত্মীয়, যাওয়া আসা চলতেই থাকে। ও আই সি, আপনি এই ফর্মটা ফিল আপ করুন, আমি একটা ভালো ফ্ল্যাট দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা ঠিক Thank you. আছে। আচ্ছা, আপনার কাজটা ঠিক কি? আরে ম্যাডাম, করার সুযোগ পাচ্ছি কোথায়? কেউ করতে দিলে তো অনেক কিছু করতে পারি। মানে এমনিতে তো ছোটবেলা থেকে ওর অ্যাক্টিং করার ভীষণ শখ, কিন্তু এখন ব্যাংকে কাজ করেন। হ্যাঁ, কিন্তু এখনো কেউ চান্সই দিল না ম্যাডাম। নইলে অ্যাক্টরও হতে পারতেন আপনি, একটা ব্যাপার তো রয়েছে আপনার মধ্যে। থ্যাংক ইউ ম্যাডাম। এই নিন আমাদের আইডি প্রুফ, ভেরি ইম্পর্ট্যান্ট। গুড। মিস্টার মিত, আপনার মেডিকেল রিপোর্টটাও আমাদের দরকার, আপনি আজ সন্ধ্যাবেলা নিয়ে আসবেন। মেডিকেল রিপোর্ট? ম্যাডাম আপনি ডক্টর নাকি? না না, এটা আমাদের নতুন নিয়ম। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিয়ম আছে যখন তখন তো করতেই হ্যাঁ, হবে। একদম। নিয়ম আছে যখন তখন আমি নিয়ে আসবো। এই নিন। সন্ধ্যাবেলা দেখা হচ্ছে তাহলে? সন্ধ্যেবেলা? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, কেন হবে না। হে ভগবান, দেখো যেন কিছু না হয়। এই তো ম্যাডাম। গুড মর্নিং ম্যাডাম। হ্যাঁ বলুন। আমার নাম জিতু, আমার দাদা নন্দু, এর চেক আপ করাতে চাই। আপনার কাছে কি অ্যাপয়েন্টমেন্ট আছে? অ্যাপয়েন্টমেন্ট তো নিইনি ম্যাডাম। তাহলে একটা কাজ করুন, আজ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কালকে আসুন। কাল 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 নয় ম্যাডাম, অনেক দেরি হয়ে যাবে। একে কিডনির কোনো ডাক্তারকে দেখিয়ে দিন, নাহলে এ বাঁচবে না ম্যাডাম, প্লিজ। আমি তো রুলস ভাঙতে পারবো না। না ম্যাডাম, আমি আপনার কাছে হাত জোড়ো করছি, প্লিজ প্লিজ কোনো ডাক্তারকে দেখিয়ে দিন।
ম্যাডাম ম্যাডাম আমি আপনার পায়ে ধরছি। আরে আরে, এটা কি করছেন আপনি? উঠুন প্লিজ। আমি ততক্ষণ এখান থেকে যাবো না যতক্ষণ না আপনি আমার দাদাকে কোনো ডাক্তার দেখাবেন। ঠিক আছে ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি, আপনি উঠুন প্লিজ। ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আপনি আপনার ছেলেমেয়েরা সবসময় ভালো থাকুক। থ্যাংক ইউ। দেখুন, আমার কোনো বাচ্চা নেই আর আমার এখনো বিয়েও হয়নি। আপনি বলুন আপনি কোন ডক্টরের সাথে দেখা করতে চান? আমার দাদার তো কিডনির সমস্যা, তো কিডনির কোনো ডাক্তারকে দেখিয়ে দিন। ঠিক আছে, আপনি ডক্টর টিকের সাথে দেখা করে নিন স্যার। ডক্টর টিকে কোথায় দেখা পাবো আমি ওনার? ডক্টর টিকে ওই তো উনি। ডাক্তারবাবু, ইয়েস। ডাক্তারবাবু, আমার দাদা নন্দু, এর জন্য আমার আপনার কিডনিটা দরকার। আমাকে একটু দয়া করুন প্লিজ। আমার কিডনি প্রয়োজন? হোয়াট ননসেন্স! আরে এখানে গাঁয়াটাকে কে ঢুকতে দিয়েছে? আমি বোধহয় ভুল বলে ফেলেছি। যে কারোর কিডনি দিলেই হবে। আমার দাদাটাকে ঠিক করে দিন। আপনি যত টাকা চাইবেন আমি দেবো আপনাকে। লিসেন মিস্টার, আমাদের হসপিটালে এরকম অন্যায় কাজ চলে না, বুঝেছেন? অন্য কোথাও যান আপনি। ডাক্তার, ডাক্তারবাবু, 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 প্লিজ ডাক্তারবাবু, প্লিজ ডাক্তারবাবু, জানি না একটু কোন কোন শুনুন। জায়গা থেকে চলে আসে। যত টাকা চাইবেন আমি দেবো আপনাকে, প্লিজ ডাক্তারবাবু, একটু দয়া দেখো করুন, আমার সময় নষ্ট করো না, যাও। দাদা, ডাক্তারবাবু। ডাল গলল না। ডাল শুধু গলেনি রে, এবার তড়কা হয়ে নামবে, শুধু দেখে যা। স্যার এইদিকে আসুন। তুমি যাও, বিরক্ত করো না, যাও, কিছু শুনতে চাই না আমি। স্যার আমি জানি আপনার কি চাই, আমি সব ব্যবস্থা করে দিতে পারি। কি করে? এখানে কথা বললে প্রবলেম আছে। আচ্ছা, এদিকে আসুন, আসুন আসুন, ভেতরে আসুন স্যার, ভেতরে আসুন। হ্যাঁ এবার ঠিক আছে। বলো। কিডনি চাই তো আপনার ভাইয়ের জন্য। তুমি দেবে নাকি? পাগল হয়েছেন নাকি? হ্যাঁ? কিন্তু আমি পাইয়ে দিতে পারি অন্য কারো কাছ থেকে। আচ্ছা, টাকা কত লাগবে? কিডনির দাম তো অনেক বেশি, কিন্তু আমি 25 লাখের মধ্যে করে দেবো। 25 আস্তে লাখ? স্যার, আস্তে। বহু বছর লাগে লোকেদের, কোটি টাকা দিয়েও কেউ কিডনি পায় না। ভাবছেন কি? ঠিক আছে, কিন্তু আমি টাকা অপারেশনের পরে দেবো। ঠিক আছে, যেই কিডনির ব্যবস্থা হয়ে যাবে আমি আপনাকে জানিয়ে দেবো। ঠিক আছে। আপনার নাম্বারটা? নাম্বার? তাড়াতাড়ি করুন। নাম্বার লিখে দিই। পিছনটা 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 লিখুন, পিছনটা। এইটা আমার নাম্বার। তাড়াতাড়ি ফোন করছি, তোমার কাজ হয়ে যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নন্দু, প্রিয় বন্ধু, থ্যাংক ইউ। অনেক সাহায্য করলে তুমি আমাদের। থ্যাঙ্কস। ওরম ভাবে বলবেন না স্যার, এতে তো আমাদেরই ভালো হবে। হ্যাঁ, হয়তো এদের এই ধান্দাবাজিটা বন্ধ হয়ে গেলে আমাদের মতো গরিব রুগীরাও সহজে কিডনি পেতে পারবে, যেমন এই বড় লোকেরা পায়। এই হলো আপনাদের স্বপ্নের বাড়ি, দেখুন আর ভালো করে চেক করে নিন কিন্তু। ঠিক সেরকমই না যেরকমটা আপনারা চেয়েছিলেন? হ্যাঁ মানে ওই ফ্ল্যাট একটু ওই ওয়াও, ভীষণ সুন্দর ফ্ল্যাটটা, বিউটিফুল, সুপার। খুব ভালো ফ্ল্যাট, ইউ নো। আমিও তো এটাই বলছিলাম রুচিকা ম্যাডাম, ভীষণ ভালো ফ্ল্যাট, ওনার পছন্দ হয়েছে। আমি এই ফ্ল্যাটটা বিশেষ ক্লায়েন্টের জন্য রেখে দিয়েছি। আর আমার মতে মিত, ওই দেয়ালটায় আমরা আমাদের বিয়ের ছবি লাগাবো, ঠিক আছে? আচ্ছা, আর বাবা ওই 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 যে ঘরটা আছে না, ওইটা না আমরা আমাদের বাচ্চাদের ঘর করবো। আমি একটু ওপরে অন্য ঘরগুলো দেখে আসি। রুচিকা ম্যাডাম, ব্যাপারটা হচ্ছে যে আমাদের প্রীতি ম্যাডামের ওই এই ফ্ল্যাটটা খুবই পছন্দ হয়েছে। তাহলে এবার আপনি বলুন যে আমরা কবে আসবো এখানে থাকার জন্য।
কাল থেকেই থাকতে পারেন। কাল থেকে আচ্ছা, আপনি আপনার মেডিকেল রিপোর্টস এনেছেন তো? এই যে এইসব ব্যাপারে কেয়ারলেসনেস আমি একদম পছন্দ করি না। এটা আমার পুরো হিস্ট্রি দেওয়া রয়েছে, মানে মেডিকেলের হিস্ট্রি আছে, সব দেখতে পাবেন। গুড। ওই আসলে আজকাল না নানা রকমের রোগ হচ্ছে চারিদিকে, সেটাই। তো এই জন্য আমি আমার সমস্ত ক্লায়েন্টের থেকে মেডিকেল রিপোর্টটা সবার আগেই নিয়ে না নিই। না, সে ঠিক আছে, সে তো হবেই। আচ্ছা, এই আনন্দের দিনে মিষ্টি মুখ করা যাক। আমি আগে থেকেই জানতাম যে এই ডিলটা হবে, সেই জন্য আমি এই স্পেশাল মিষ্টিটা নিয়ে এসেছি। আমি একটু খাচ্ছি, কিন্তু ওনাকে দেবেন না। ইউ নো শি হ্যাজ টু মেইনটেইন হার ফিগার। রোজ রোজ কি আর ফ্ল্যাট কেনা যায়? হ্যাঁ ঠিক আছে। আউ, কি ভালো, খুবই কি হচ্ছে? কি হচ্ছে আপনার? আপনি ঠিক আছেন তো? কেমন একটা আরে, আপনি এদিকে বসুন। প্রীত ম্যাডাম, মিত, মিত, কি হয়ে গেল তোমার? মিত, তুমি ঠিক আছো তো? এই হঠাৎ করে ওনার কোনো রোগ আছে নাকি? ইনি দাঁড়িয়ে থাকতে থাকতে কি করে পড়ে গেলেন? অ্যাকচুয়ালি ওর কখনো কখনো এরকম হয়, কিন্তু এতক্ষণ তো ঠিকই ছিল। হঠাৎ করে কি হয়ে গেল এমন? চলুন, ওনাকে নার্স, স্ট্রেচার নিয়ে আসো। ডক্টরকে ডাকছি, একটু দাঁড়ান। তাড়াতাড়ি আনুন, তাড়াতাড়ি করো। মিত, মিত চোখ খোলো। মিত, মিত প্লিজ চোখ খোলো। মিত, তোমার কি হয়ে গেল? মিত চোখ খোলো প্লিজ। ডক্টর, ডক্টর। আপনি একদম ঘাবড়াবেন না, কেমন? আমি দেখছি কি করা যায়। ডক্টর প্লিজ দেখুন না আমার স্বামীর কি হয়ে গেছে। ডক্টর প্লিজ। দেখুন, অবস্থা খুব সিরিয়াস, ওনাকে এক্ষুনি ভর্তি করতে হবে। কি? আপনি এখানেই দাঁড়ান, আমি ওনাকে ভালো করে এক্সামিন করছি। ওকে, কাম। ডক্টর, আপনি প্লিজ ওকে ভালো করে দিন। Come. মিত, তুমি চিন্তা করো না, চলো। তুমি ভালো হয়ে যাবে প্লিজ। ভয় পাবেন না প্রীত, ভয় পাবার কোনো দরকার নেই। এটা খুব ভালো একটা হসপিটাল, ওনারা সামলে নেবেন। হ্যাঁ, আমি এক্ষুনি ফর্মালিটিগুলো করে আসছি। Dr. Prakash, you wanted at the casualty ward urgently. তোমার জন্য চা নিয়ে আসছি, তুমি এখানেই দাঁড়াও। আমার চাটা কিচ্ছু চাই না, খেয়ে নাও, এখন অনেকটা সময় লাগতে পারে। আর স্ট্রেস নিও না, হ্যাঁ? তুমি এখানে বসো, আমি চা নিয়ে আসছি। স্যার, আমার খুব চিন্তা হচ্ছে। সত্যি অভিজিতের কিছু হয়ে না যায়। চিন্তা করো না, কিছুই হবে না। আমি দেখছি এই রুচিকা কি গোলমাল করছে। এই নাও, আর আমি যেন আমার টাকাটা পেয়ে যাই, ঠিক আছে? পেয়ে যাবে তুমি। হ্যাঁ বস, 25 লাখ রেডি আছে তো? কিডনির ব্যবস্থা হয়ে গেছে, অপারেশন কাল কি হবে, আপনি চলে আসুন। বাবা, আপনি মিথ কোথায় আছে, কেমন আছে? ভেতরে দেখুন না, এখন ওর সেন্সই ফেরেনি। ডাক্তারবাবু কোথায়? ওই যে আসছেন, ওই যে। ডাক্তারবাবু, হ্যাঁ মিথ কেমন আছে? আমি ওর বাবা। হ্যাঁ, আচ্ছা, অ্যাকচুয়ালি অবস্থা খুব সিরিয়াস। কি? রক্তে ইনফেকশন ছড়িয়ে পড়েছে। তাহলে এখন কি হবে? আপনি ঘাবড়াবেন না, আমরা অপারেশনের ব্যবস্থা করছি। ঠিক আছে। কিন্তু হসপিটালের কিছু ফর্মালিটিস আছে, সেগুলো করুন আপনি। সিস্টার, সিস্টার, স্যারকে একটু ফর্মালিটিস তাড়াতাড়ি আনো। কাম ফাস্ট, চলে এসো। মিথ, মিত, প্লিজ প্লিজ প্লিজ। মিথ কেমন আছিস বাবা?
আসুন স্যার, রিসেপশনে কিছু ফর্ম ফিল আপ করতে হবে। আপনি যান, আমি 2 মিনিটের মধ্যে আসছি। হ্যাঁ, ওকে। তোমরা ভেতরে নিয়ে যাও, আমি আসছি। দাদা, আপনি ভালো সময় এসে গেছেন, আপনার কাজের ব্যবস্থা চলছে। আচ্ছা, মানে কিডনির ব্যবস্থা হয়ে গেছে তাহলে? ব্যাস হয়ে গেছে ভেবে নিন। টাকা এনেছেন তো? আমি ওনাকে অপারেশনের জন্য রেডি করছি, আপনি এখানেই দাঁড়ান। ঠিক আছে, ভাবিও হ্যাঁ, না, ঠিক আছে। সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, সাবধানে আসতে। দেখলেন স্যার, এদের দুজনকে একই রুমে নিয়ে গেল। কিছু একটা গন্ডগোল হচ্ছে স্যার। আর ধৈর্য ধরতে পারছি না, আমি ভেতরে গিয়ে এক একটা খবর নিই স্যার। দয়া, এত উত্তেজিত হয়ে না, আমাদের সব প্ল্যান ভেস্তে যাবে। বসো একটু ঠান্ডা মাথায়। অনেকটা সময় কেটে গেছে স্যার, আমার কিন্তু আর ভালো লাগছে না স্যার। শেষে উল্টো পাল্টা কিছু না হয়ে যায়। চলো গিয়ে দেখি। হ্যাঁ স্যার। সারিকা, তুমি এখানেই বসো, আমরা এখনই আসি, গিয়ে দেখি কি হচ্ছে। নন্দ কেউ নেই? কোথায় গেল? এখানে তো কাউকে দেখছি না। আরে, কোন দিক থেকে এরা পালিয়েছে? দয়া, ওদিকটা দেখো তো। না স্যার। তাহলে গেল কোন দিক দিয়ে? আমরা তো বাইরেই দাঁড়িয়েছিলাম স্যার। দয়া, এখান থেকে যাওয়ার কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই আছে। ওই সাথে যদি কিছু হয়ে যায় না, এই হসপিটালের তো 12টা বাজিয়ে দেবো আমি। এটা এটা কি আবার? স্যার, এই রাস্তাটাই স্যার। আর কতক্ষণ লাগবে রাজু আমার নতুন কিডনি পেতে? আরে স্যার, একটু ধৈর্য ধরুন না। যার কিডনি আপনাকে দেয়া হবে না, তার অপারেশন চলছে ভেতরে। ভিতরে? ভিতরে কোথায়? অপারেশন তো অপারেশন থিয়েটারে হয়, তাই না? আরে অপারেশন থিয়েটারই হচ্ছে, সিক্রেট অপারেশন থিয়েটার, গোপনে। কি বুঝলেন? আরে দাদা, বিনা পারমিশনে ভেতরে এসেছেন কেন? যান যান, বাইরে যান। কোথায় যাবো? হ্যাঁ, ভেতরে। অভিজিৎ কোথায়? কে অভিজিৎ? সে যার অপারেশন হচ্ছে কিডনির জন্য। কোথায় সে? মিথ। স্যার, ও বলছিল এখানে কোনো সিক্রেট অপারেশন থিয়েটার আছে। অভিজিৎকে নিশ্চয়ই সেখানেই নিয়ে গেছে। সিক্রেট অপারেশন থিয়েটার কোথায় আছে? তাড়াতাড়ি বল। আমি জানি না। তাড়াতাড়ি বল, না হলে কিন্তু প্রাণে মেরে দেবো তোকে। আমি সত্যি বলছি, আমি জানি না। ঠিক আছে, আমরা খুঁজে নেবো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, সব ব্যবস্থা হয়ে গেছে। বিবেক, অভিজিতের কোনো খবর পেয়েছো? না স্যার, বুঝতে পারছি না কোথায় নিয়ে গেল ওনাকে। হসপিটালের চারদিকটা ভালো করে দেখো। রুচিকা, দাঁড়াও দাঁড়াও, ছেড়ে দাও আমায়, আমি কিচ্ছু করিনি। এখন কোথাও যেতে পারবে না, সিআইডি তোমার ব্যাপারে সবকিছু জেনে গেছে। এত বড় একটা নাটক। বলো মিথকে কোথায় রেখেছো, বলো। ওর তো অপারেশন হচ্ছে। অপারেশন থিয়েটার কোথায়? আমি জানি না। এইভাবে বলবে না। কি ব্যাপার, সবকিছু রেডি আছে? স্যার। কামন, তাড়াতাড়ি করো। এটা কি করছো তুমি? স্যার, এই অপারেশনটা আপনি করতে পারবেন না। কি বাজে কথা বলছো তুমি? স্যার, এটা ইল্লিগাল স্যার। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, কে আপনারা? এসব কি হচ্ছে? কিডনি কেড়ে নেওয়ার জন্য এরা তোড়জোড় করছে। কিছু হয়নি স্যার, কিছু হয়নি দয়া, আমার কিছু হয়নি। ঠিক সময় ঘুম ভেঙে গেছে, না হলে আমারও কিডনি বার করে নিত। এসব কি হচ্ছে কি? আচ্ছা, অভিজিৎ, এর মুখোশটা তো আগে খোলো।
দেখি কিডনি চক্রের পেছনে কে লুকিয়ে আছে। ময়ূর, তুমি তুমি এত নীচ কাজ করছিলে? নিজের বন্ধুকেই খুন করে দিলি তুই শুধু কটা টাকার জন্য? হ্যাঁ, কি আর করার ছিল? পুলিশের কাছে যাবার হুমকি দিচ্ছিল আমাকে, সেই জন্য ওকে মারতে হয়েছে। ময়ূর, ময়ূর, আমি তোর রহস্য জেনে গেছি। আমি তোর সব সত্যি সিআইডির সামনে বলে দেব। আমি তোকে ছাড়বো না ময়ূর, ছাড়বো না তোকে। ধাক্কা কে দিয়েছিল রবিকে? আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। হ্যাঁ, রবিকে ছাদ থেকে ধাক্কা তুমিই দিয়েছিলে তাই না? হ্যাঁ, ময়ূরের কথাই দিয়েছিলাম। ময়ূর বলেছিল তাই? ময়ূর তোমাকে বিল্ডিং এর ছাদ থেকে লাফিয়ে পড়তে বললে তুমি লাফিয়ে পড়বে? আমি তো ভালোবাসতাম ওকে, হয়তো সেটাও করে ফেলতাম। ভালোবাসার কি বাহার! বাহ, এখন জেলে গিয়ে তুমি কোনো 2 BHK ফ্ল্যাট পাবে না, পাবে শুধু একটা অন্ধকূপ পচে মরার জন্য। ডক্টর ডক্টর খেতে থেকো যতক্ষণ না ফাঁসির অর্ডার চলে আসে।